আজকে তাহলে এমন একটা ঘটনা চুজ করেছি অরিত্র, এই ঘটনা আমি শুনিনি। ওর 1.5 বছর ছিল, ওকে না বিছানার মধ্যে শুইয়ে ওর মা কাজ করতে গেছে। ওর মা এসে না দেখে পুরো স্টান্ট হয়ে গেছে, দেখে অনামিকা ওঠা এবং পুরো বিছানার একদম কর্নারে দাঁড়িয়ে এবং অ্যাজ ইফ কে যেন এরকম করে ধরে আছে যাতে ও পড়ে না যায়, হাওয়ার মধ্যে ধরে আছে ব্যাপারটা। তো সুইচ অন করতে যাবে, হঠাৎ দেখে একটা না টিকটিকি লেজ, যে লেজটা দেখতে পাচ্ছে। ও জাস্ট প্রেস করতে যাবে, হঠাৎ দেখে আলমারি এবং দেওয়ালের মধ্যে যে ফাঁকাটা আছে না, ওটার মধ্যে একদম পুরো একটা শ্যাডো দাঁড়ানো, এবং ও দেখে ভয় পেয়ে না হাতটা এরকম করে করে নিয়েছে। বাট ও যেটাকে টিকটিকি ভাবছিল ওটা টিকটিকি নয়, ওটা আস্তে আস্তে। ও যখন স্কুলে যেত বা স্কুল থেকে যখন আসতে হচ্ছে, সবসময় রুমকিতে আমার মনে হতো কি পেছনে না কেউ হাঁটছে, যেমন শুকনো পাতার মধ্যে হাঁটলে কেমন একটা আওয়াজ হয় না, এক্স্যাক্টলি ওই আওয়াজ। আর পিছন ফিরে তাকাতাম, কেউ নেই। যখন আস্তে আস্তে ওদের বিয়ে ঠিক হলো, একদিন কি হয়েছে, হঠাৎ দেখছে কেউ ওকে একদম পুরো জড়িয়ে ধরেছে, মানে আস্তে আস্তে না সেটা অন্য দিকে চলে যাচ্ছে, খারাপ দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং আস্তে আস্তে যে পরিধেয় বস্ত্রটা ছিল সেটাকে উঠানোর চেষ্টা করছে। ও মনে মনে হনুমান চালিসাটা পড়া শুরু করলো। বলছে, দিদি আমি যখন হনুমান চালিসা পড়া শুরু করলাম না, আমি না ভুলিয়ে যাচ্ছি। আমি না তখন জয় হনুমান মুখে না আওড়াতে শুরু করলাম, অ্যান্ড অ্যাজ ইফ মুখটা এরকম করে কেউ দাবিয়ে রেখেছে, আমাকে বলতে দেবে না। একটু পরে যেমন ওকে ছেড়ে ওর পিসির ঘর যেটা বন্ধ ছিল বললাম, দাম করে একটা আওয়াজ। মায়ং গ্রাম নিয়ে যেই ধরনের কথাবার্তা বা যেই ধরনের প্রচার হয়ে এসেছে, সেটা কি আদৌ সত্যিই কি মায়ং ব্ল্যাক ম্যাজিকের রাজধানী? গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে টোটালি ডিফারেন্ট একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন, যেই ঘটনা আপনাদের ভয় পাওয়াবে, মনের মধ্যে একসাথে অনেকগুলো প্রশ্ন জাগিয়ে তুলবে। আজকের এপিসোডে আমার সাথে রয়েছেন রুমকি সাহা দাস। রুমকিদির জন্ম এবং বেড়ে ওঠা পুরোটাই উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যে, আর এই কারণেই আসাম রাজ্যকে সে খুব কাছ থেকে দেখেছে। এই যে আসামের মায়ং গ্রাম নিয়ে আমরা এত ভয়ানক ঘটনা এবং গল্প শুনে থাকি, এগুলো কি আদৌ সত্যি? কি রহস্য লুকিয়ে আছে সেখানে? সব কিছু জানবো আজকের পডকাস্টে। তাই আজকের এপিসোড আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storytellerorithro@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা, আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। দুর্গাপুজো শেষ, তার সাথে পকেটের টাকা পয়সাও শেষ। এই মুহূর্তে দাঁড়িয়ে কি একটু এক্সট্রা ইনকাম করতে মন চাইছে, কিন্তু এক্সট্রা ইনকাম তো ট্রেডিং ছাড়া পসিবল নয়, আর ট্রেডিং শেখাও এতটা সহজ নয়। রাকেশ ঝুনঝুনওয়ালা বা বিজয় কেডিয়ার মতন বিনিয়োগকারীরা দিনের পর দিন পরিশ্রম করে নিজেদের সম্পদ গড়ে তুলেছেন, কিন্তু বর্তমান সময়ে এআই ট্রেডিং হতে চলেছে গেম চেঞ্জার। পকেট ব্রোকার একটি গ্লোবাল প্ল্যাটফর্ম, যার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই এআই ট্রেডিং ফিচার। এই এআই বিলিয়ন সংখ্যক ডেটা পয়েন্টস এবং শীর্ষ ট্রেডারদের স্ট্র্যাটেজির ওপর ট্রেন করা হয়েছে। এটি লাইভ মার্কেট স্ক্যান করে আপনাকে রেডি সিগন্যাল দেয়, ট্রেডের দিক, এক্সপায়ারি টাইম এবং কনফিডেন্স লেভেল সহ। অর্থাৎ বিশ্লেষণ করবে এআই, আর আপনাকে শুধুমাত্র সিগন্যাল ফলো করে যেতে হবে। চলুন একটি ট্রেড করে দেখাই। এআই এখনই একটা সিগন্যাল দিয়েছে, আমি সেটি ফলো করছি এবং এই দেখুন রেজাল্ট, প্রফিট সরাসরি আমার ব্যালেন্সে যোগ হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে $100 দিয়ে ট্রেডিং শুরু করেছিলাম, আর শুধুমাত্র এআই সিগন্যাল ফলো করে আমার ব্যালেন্স ধীরে ধীরে বাড়ছে। এখানে ডিপোজিট করাও ভীষণ সহজ, কার্ড, ইউপিআই এবং ক্রিপ্টো সব কিছু দিয়ে ডিপোজিট করা যায়। এই অ্যাপের সুবিধাগুলো ভীষণভাবে স্পষ্ট, লাইটেনিং ফার্স্ট অ্যানালিসিস, কোনো রকম ইমোশন নেই, শুরুর দিকে ট্রেডারদের জন্য একদম পারফেক্ট, আর সাইড ইনকামের জন্য সেরা অপশন। প্রতিটি সিগন্যাল একেবারে ট্রান্সপারেন্ট এবং রেজাল্ট আপনি অ্যাপের ভেতরেই ট্র্যাক করতে পারবেন। পকেট ব্রোকার গত 10 বছর ধরে ভারতে বৈধভাবে পরিচালিত হচ্ছে এবং হাজারো পজিটিভ রিভিউ কিন্তু আপনি দেখতে পাবেন। তাহলে আপনিও যদি এই এআই ট্রেডিং ট্রাই করতে চান, তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন আর আমার প্রোমো কোড STAR25 ইউজ করুন।
আর সাথে পেয়ে যান 100% ডিপোজিট বোনাস, অর্থাৎ আপনি যদি $10 ডিপোজিট করেন আপনি পেয়ে যাচ্ছেন $20। তাহলে দেরি কেন, ছোট করে শুরু করুন আর অনুভব করুন এআই এর পাওয়ার। হ্যালো রুমকিদি, ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, এখানে এসে আরও বেশি ভালো হয়ে গেছি। আচ্ছা, তো প্রথমবার তুমি গল্পওয়ালাতে এসছো, আজকে তোমার সাথে চূড়ান্ত একটা আড্ডা দেওয়ার আমার ইচ্ছা রয়েছে। কারণ আমি জানি তোমার কাছে নানান রকম ভৌতিক ঘটনার যেমন ভাণ্ডার রয়েছে, তেমন তুমি অনেক সাবজেক্ট নিয়ে ভীষণভাবেই নলেজ গেন করে রেখেছো, বা তুমি ভীষণ নলেজেবল। কারণ আমি তোমার প্রচুর ভিডিও দেখেছি, কিন্তু এর আগে বিভিন্ন পডকাস্টে যেমন দেখেছি, তোমার চ্যানেলও কিন্তু আমি ফলো করি। তো যেহেতু তুমি নিজে আসাম থেকে বিলং করো, সেই ক্ষেত্রে আমি আসাম সম্পর্কে আমার মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, যেগুলো বর্তমানে ইউটিউব বলো, ফেসবুক বলো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই ধরনের তথ্যগুলো উঠে আসে সেগুলো কতটা সত্যি, যেহেতু তুমি সেখানকার স্থানীয় বাসিন্দা, সেগুলো কতটা সত্যি। এরপরেও মায়াং বা আদি মায়াং বা বুড়া মায়াং সম্পর্কে যেই ধারণাগুলো আমাদের কাছে এসেছে থ্রু সোশ্যাল মিডিয়া, সেগুলো কতটা সত্যি, সেইগুলোর নিয়ে আজকে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো। তো যেহেতু তুমি এসেছো, শুরুটা আমরা করব ঘটনা দিয়েই। তো আগে তুমি আমায় বলো, আজকে আমরা কি ঘটনা শুনতে চলেছি? আচ্ছা, প্রথমে তো নমস্কার সকলকে, আমি রুমকি। তো একটু আমার জার্নিটা বলে নিই। অ্যাজ এ প্রফেশন আমি টিচার ছিলাম, তখন আমি ছত্তিশগড় থাকতাম, অ্যান্ড ডিউ টু লকডাউন আমার কলকাতা শিফট হতে হয়। তো সব কিছু ছেড়ে ছুড়ে বসে আছি, অ্যান্ড কী করব বুঝতে পারছিলাম না। তো যেহেতু খুব প্যাশনেট ছিলাম, আমি ভূতের গল্প শুনতে ভালোবাসি, প্লাস ভয়ও পেতাম। এবং নিজের জীবনে অনেক কিছু ঘটেছে ভৌতিক ঘটনা, যেটার মধ্যে না ভয় থেকে অনেক ইন্টারেস্টটা জেগে গেছে যে কেন হয়েছে, বা এই যে প্যারানর্মাল বা আমরা যে ভৌতিক জগৎটা বলি, মানুষকে কেন অ্যাটাক করে, কিসের জন্য ওরা এরকমভাবে মানুষের পিছনে পড়ে থাকে, কোনো রিজন আছে কি? তো প্রথমে আমার একটা চ্যানেল আছে, ছোট্ট চ্যানেল, কথার গল্প ভূতের আড্ডা স্টেশন। সেখানে আমি আমার ঘটনা দিয়ে শুরু করি, আমার রিলেটিভসের ঘটনা দিয়ে শুরু করি। অ্যান্ড এখানে এক উল্লেখযোগ্য আসামের নগাঁও, আমার মামা বাড়ি, একাধিক ঘটনা দিয়ে শুরু করি। অ্যান্ড তারপর এক এক করে দেখি উমা অনেকে ঘটনা পাঠানো শুরু করলো, তার মানে বুঝতে পারলাম যে অনেকের মনে জায়গা করতে পেরেছি। তো এইভাবে আমার যাত্রা শুরু। তুমি যে বললে না যে যখন তুমিও কথা ও গল্পের স্টেশন, যে তোমার যে চ্যানেলটা, এই জার্নিটা তুমি শুরু করেছিলে তোমার নিজের লাইফের একটা ইনসিডেন্ট দিয়ে, বা বেশ কিছু হয়তো ঘটনা তোমার জীবনে ঘটেছে সেটা থেকে। তুমি বিশ্বাস করো, আমারও কিন্তু গল্পওয়ালা চ্যানেলের জার্নিটা শুরুটা ঠিক এরকম। আমার লাইফেও এরকম একটা ঘটনা ঘটে, যেটা বাংলার অধিকাংশ অডিয়েন্স শুনেছে। সেই ঘটনাটাই কিন্তু গল্পওয়ালার একদম ফার্স্ট এপিসোড। তারপর আমার এক বন্ধুর লাইফের একটা ইনসিডেন্ট নিয়ে আমি করি, দেন কিন্তু মানুষ এরকমভাবে ঘটনা পাঠাতে শুরু করে, তাই কোথাও গিয়ে খুব রিলেট করতে পারলাম আমার কথাটা। তো আমি এটাও শুনেছি যে তুমি কথা ও গল্পে একটাই কথা বলে থাকো, যে তুমিও বেসিক্যালি ঘটনার দিকেই নজর দাও, গল্প শোনানোর থেকে বেশি ইম্পর্টেন্স তুমি ঘটনাকেই বা প্রায়োরিটি তুমি ঘটনাকে দিয়ে থাকো। কিন্তু একটা কথা কি হয়েছে, যখন ভৌতিক চলে আসে দুটো ডিভাইড হয়ে যায়, দুটো পক্ষ না, এক পক্ষ মানে এক পক্ষ মানে না। সেক্ষেত্রে আমি যেটা সবসময় বলে থাকি কোনো ঘটনা শুরু করার আগে, যে কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে বিশ্বাসযোগ্য বলে নাই মনে হতে পারে। সেক্ষেত্রে বলবো, ছোটোবেলায় তো দাদু ঠাকুমার মুখে গল্প শুনতেন, সোনার কাঠি রূপার কাঠি, সাতবার চম্পা, কত রকমের অলৌকিক ঘটনা, একটা নস্টালজিক ফিলিং আজও কাজ করে সেই গল্পগুলি শুনলে, তাই না? তো ভাবুন না, সেই নস্টালজিক ফিলিংটা ছোট্ট করে ফিরিয়ে দেওয়ার ছোট্ট প্রচেষ্টা, দারুণ প্রচেষ্টা। কারণ আমরা খুব কম সংখ্যক মানুষই আছি যারা কিন্তু ওই নস্টালজিয়াটাকে কাজে লাগেই আজকে এই হরর জনারে কাজ করছি। একদম রাইট। সেটা গৌরবদা হোক, সেটা তুমি, অথবা শ্রেয়াদি, বা আমি নিজের মতন করে চেষ্টা করছি। তো আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও সেই নস্টালজিয়াতে আজ পর্যন্ত আটকে রয়েছি, যে আগেকার দিনে যখন লোডশেডিং হয়ে যেত, দাদু ঠাকুমা বা পিসিদের কাছে ভৌতিক ঘটনা যে শুনতাম, যে চল তোকে আজকে একটা ঘটনা শোনাই, এরকম যে একটা ফিল, সেটাই আমরা কিন্তু ইয়াং জেনারেশনকে ফিরিয়ে দিতে চাইছি, আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন। কারণ এখনকার দিনে জেনারেশন ভীষণভাবে ডিজিটাল হয়ে গেছে, তারা কিন্তু সেই ফিলগুলো আর পায় না। একদমই তাই। তো এটাই আমাদের একটা ছোট্ট চেষ্টা আমাদের অডিয়েন্স বা আমাদের শ্রোতা বন্ধুদের জন্য। সেই কারণে আমি তোমাদেরকে ভীষণভাবে অ্যাডমায়ার করি যারা তোমরা এই ধরনের কাজগুলো করো। এটা আমি শ্রেয়াদিকেও বলেছি, আমি তোমাকেও
তোমাকেও বলছি, আমার ভীষণ ভালো লাগে তোমাদের ঘটনা শুনতে বা গল্প শুনতে, কারণ আমি নিজের গল্প শুনি না, কারণ আমি এখানে বসে থেকে শুনছি, আমি এডিটিং করতে বসে শুনছি, তাই রিলিজ হয়ে যাওয়ার পর আমি আর শুনি না। বাট আমি তোমাদের ঘটনাগুলো বা তোমাদের গল্পগুলো কিন্তু খুব মন দিয়ে শুনি, আর আমার ভীষণ ভালো লাগে। তো সেই কারণেই আজকে তোমাকে এখানে ডেকে নেওয়া। আর তুমি বলো যে আজকে কি ঘটনা শোনাতে চলেছো, একদম শুরু থেকে বলো। একদম, আজকে তাহলে এমন একটা ঘটনা চুজ করেছি অরিত্র, যে ঘটনা আজকে তো প্রায় আমার কথায় গল্পে 1K উপরে আমি স্টোরি শুনিয়ে সেরেছি 4 বছর ধরে। এই ঘটনা আমি শুনিনি, এটা প্রচণ্ড প্যাথেটিক। এবং মেয়েদের ক্ষেত্রে বলবো যে আমাদের বড়রা যা বলে না এমনি এমনি বলে না, প্রচণ্ড আমরা হয়তো আজকাল তর্ক করি ওদের সাথে, এমনি এমনি বলে না। বড়দের কথা শুনলে আখেরে লাভটা কিন্তু আমাদেরই হবে। তো ঘটনাটা শুরু করছি 350 বছর পুরনো একটা বাড়িকে নিয়ে। 350 বছরের পুরনো? হ্যাঁ, তো কলকাতারই, কিন্তু যেহেতু উনি সব কিছু মেনশন করতে চান না বা প্রকাশ্যে আনতে চান না, তো আমি এখানে হাইট করি অনামিকা বলেই বলছি। তো অনামিকা নাম নেই যেহেতু অনামিকা। হ্যাঁ, আমার যারা আর কি নাম প্রকাশে অনিচ্ছুক, কারণ এত পার্সোনাল ঘটনা আসে না অরিত্র, ডেফিনেটলি সমাজের সামনে হয়তো ওরকমভাবে নিজের নাম প্রকাশ করে তুলে ধরতে অনেকেই হয়তো একটু কুণ্ঠা বোধ করে। সো অনামিকা, ঠিক আছে। তো 350 বছর পুরনো ওদের বাড়ি, বুঝতেই পারছো, অনেক মানে শরিকি বাড়ি যেটাকে বলে, কলকাতাতে। হ্যাঁ, কলকাতাতে। আচ্ছা, বনেদি বাড়ি। এবং ও যেমন আমাকে পাঠিয়েছে ওরকমভাবেই বলছে, প্রচণ্ড পুরনো বাড়ি, মানে গাছগাছালিতে ভর্তি। এবং যেহেতু শরিকি বাড়ি, আগে বাড়িটা ডিসক্রিপশন দিইনি। নিচের তলায় ওর একটা দাদু ঠাম্মু থাকেন, যেখানে যার কোনো ছেলে মেয়ে নেই, তাই অনামিকাকে চোখে হারান, প্রচণ্ড ভালোবাসেন। ঠিক দোতলায় আরেকটা ফ্যামিলি থাকে, যাদের সঙ্গে ওদের কথাবার্তা আছে, বাট অতটা মানে মাখামাখি নেই, ঠিক আছে, বাট রিলেটিভস, শরিকি বাড়ি যেটা বললাম। তা ওপরের তলায় ওরা থাকে, যেখানে অনামিকা, অনামিকার বাবা, অনামিকার মা একটা রুম শেয়ার করে। অ্যান্ড অনামিকার ঠাকুমার শারীরিক অসুস্থতার কারণে উনি বাথরুমের লাগোয়া একটা রুম বিয়ে করেন। ইনফ্যাক্ট হাঁটতে চড়তে ওনার অসুবিধা হয় বলে ওনার জন্য একজন মানে হেল্পার রেখেছেন আর কি, যাকে টেক কেয়ার করতে পারে। একটা পিসির ঘর আছে, আফটার পিসির বিয়ের পর ওটা কিন্তু বন্ধই থাকে, ঠিক আছে, ডিসক্রিপশন দিয়ে দিলাম। প্রথম ঘটনা অনামিকা যেটা ওর মার মুখে শুনেছে, যেটা প্রচণ্ড অদ্ভুত এবং সেই যে অ্যান্টিটি বলবো, ওই সময় থেকে কিন্তু ওর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আজও জড়িয়ে আছে। আজ কিন্তু সে এক সন্তানের মা, ঠিক আছে। ওর 1.5 বছর ছিল। তো দেখো, সংসারে কাজ তো প্রচুর থাকে মায়েদের। ওকে না বিছনার মধ্যে শুইয়ে ওর মা কাজ করতে গেছে, তো মাঝে মধ্যে এসে এসে দেখতে হয় না বাচ্চাটা পড়ে যায় নাকি। ওর মা এসে না দেখে পুরো স্টান্ট হয়ে গেছে, দেখে অনামিকা ওঠা এবং পুরো বিছনার একদম কর্নারে দাঁড়িয়ে, এবং অ্যাজ ইফ কেউ যেন এরকম করে ধরে আছে যাতে ও পড়ে না যায়, হাওয়ার মধ্যে ধরে আছে ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, তো এটা থেকে ওর মা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ওকে কোলে নিয়ে নেয়। ওই হলো ফার্স্ট ইনসিডেন্ট। সেকেন্ড ইনসিডেন্টের কথা বলছি। একবার কি হয়, ওর বাবার শারীরিক অসুস্থতার কারণে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, একটা রুমে যেহেতু শেয়ার করতেন, অনামিকা এবং অনামিকার মা কিন্তু বিছনায় শুতো, অ্যান্ড বেশ বড় বিছনা। অ্যান্ড ওর বাবা একটা ডিভানে শুতো, ডিভানটা আবার নাকি ওদের চোখের নিচে মানে বিছনার নিচে রাখা যেত, ওরকম সিস্টেম। আচ্ছা, তো ওর বাবার শরীর খারাপ ছিল বলে হসপিটালে ওনাকে অ্যাডমিট করতে হয়েছে। তো বিকেলবেলা এসে অবভিয়াসলি লাইট টাইট অফ করেই তো যায়। তো ওরা যখন এসছে তখন নাকি 2002-03 এর ঘটনা, অলরেডি কিপ্যাড মোবাইলগুলি চলে এসছে, নোকিয়া 1100 যেটার মধ্যে ফ্ল্যাশ লাইট ওই টর্চ বাগেরা ছিল। তো যখন এসছে আসার পর না বলছি, পুরোনো দিনের বাড়ি, বুঝতেই পারছো সুইচ বোর্ডগুলি কীরকম, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে কি আলমিরার পেছনে থাকে কিন্তু সুইচ বোর্ড, এরকম হাত মানে বাড়িয়ে ওটা সুইচ অন করতে হয়। তো সুইচ অন করতে যাবে, হঠাৎ দেখে কি একটা না টিকটিকি লেজ, যে এই লেজটা দেখতে পাচ্ছে। তো ও জাস্ট প্রেস করতেই যাবে, হঠাৎ দেখে একটা পুরো ওই তোমার আলমারি এবং দেওয়ালের মধ্যে যে ফাঁকাটা আছে না, ওটার মধ্যে একদম পুরো একটা শ্যাডো দাঁড়ানো, এবং ও দেখে ভয় পেয়ে না হাতটা এরকম করে করে নিয়েছে। কি দেখলাম, কিউরিসিটির ইয়েতে ও মোবাইলের ফ্ল্যাশটা অন করলো, করার সঙ্গে সঙ্গে দেখে ওটা তো নেই, বাট ও যেটাকে টিকটিকি ভাবছিল ওটা টিকটিকি নয়, ওটা আস্তে আস্তে একটা সাপের বাচ্চা, বিষাক্ত সাপের বাচ্চা। তার মানে ও যদি হাতটা দিত ও কিন্তু পুরোপুরি কামতামাম হয়ে যেত, মানে মৃত্যু মুখে পতিত হতো। তারপর কাকাদেরকে ডাকা হলো, যেহেতু বাবা নেই হসপিটালে, কাকারা ওই সাপটাকে তাড়িয়েছে আর কি। তার মানে এখানে বুঝতে পারছো ও কিন্তু অ্যাজ এ প্রোটেক্টর হিসাবে কাজ করছে, রাইট, প্রোটেক্ট করা হচ্ছে। হ্যাঁ, বাট দাঁড়াও, আছে ঘটনা বাকি। প্রোটেক্টর কিভাবে যে কি ভয়ঙ্কর রূপ ধারণ করছে সেটা হয়তো তুমি কল্পনাও করতে পারবে না। নেক্সট ঘটনায় আসি।
তো ও 2000 ও NIIT থেকে পাস আউট, ঠিক আছে। বিফোর দ্যাট মানে দুটা জিনিস প্যারালালভাবে চলছে। ও যখন স্কুলে যেত বা স্কুল থেকে যখন আসতে বলছে, সবসময় রুমকিতে আমার মনে হতো কি পেছনে না কেউ হাঁটছে, যেমন শুকনো পাতার মধ্যে হাঁটলে কেমন একটা আওয়াজ হয় না, এক্স্যাক্টলি ওই আওয়াজ। আর পিছন ফিরে তাকাতাম, কেউ নেই, কেউ থাকতো না, বাট আমি বুঝতে পারতাম কেউ আমাকে ফলো করছে। একবার কি হয়, ওর ওই আগে ক্যাফেটেরিয়াগুলি থাকতো না, এখন তো না হয় ল্যাপটপ ঘরে ঘরে, আগে তো ওরকম না, আমরা ইন্টারনেট ক্যাফেটেরিয়াতে গিয়ে যা সাইবার হ্যাঁ ক্যাফেগুলো। এক্স্যাক্ট। তো গেছে গিয়ে না একদিন কি হয়েছে, একটা ছেলে, বদমাস ছেলে, ও ধরো কম্পিউটার করছে আর না ওকে না এরকম করে কুনি মারছে। ও না প্রচণ্ড ইন্ট্রোভার্ট মেয়েটা, হ্যাঁ, মানে পট করে বলতে পারে না। ইনফ্যাক্ট এইসব যে হচ্ছে ওর মাকেও কিন্তু প্রথমে বলেনি। তো ওর না প্রচণ্ড বিরক্তি লেগে যায়। ওই দিন বলছে আমি না কাজ করিনি, কাজ না করে আমি ফিরে আসছিলাম। তো পরের দিন যখন আবার যাই 2 দিন পরে, তো ওই ক্যাফের মালিকটাকে বলেছে আমাকে না ওই সিটটা দেবেন না, ওই লোক মানে খুব বাজেভাবে বিহেভ করেছে, হ্যাঁ, আমার প্রচণ্ড মানে খারাপ লেগেছে ব্যাপারটা। তো বলছে ঠিক আছে ম্যাম, তুমি একটা কাজ করো, তুমি ওই জায়গায় একটা কর্নার দিয়ে দিয়েছি সো দ্যাট ও সেফলি কাজ করতে পারে। তো বলছে বিশ্বাস করবে না, হঠাৎ দেখি ওই মালিক এবং ওর যে স্টাফ ছিল কথা বলছে একটা ছেলের ব্যাপারে, বলছে যে এখান থেকে যেতে যেতে গিয়ে ওর হাতটা ভেঙে গেছে। তো বলতে বলতে দেখে মানে ওই ছেলেটা আসছে, ওই ছেলেটা যে কুনি মারছিল, এক্স্যাক্টলি যেই কুনিটা দিয়ে মেরেছিল ওই কুনিটাই পার্টিকুলারলি ভেঙেছে। বলছে এটা কি তুমি কাকতালীয় বলবে না কি ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল ততদিন অবধি যে ও আমাকে অ্যাজ এ প্রোটেক্টর হিসাবে মানে প্রোটেক্ট করে যাচ্ছে আর কি আমাকে। মেয়েটা কি আইডেন্টিফাই করছিল যে কোনো সোল বা স্পিরিট এন্টিটি ও বুঝতে পারছে যে কিছু আছে, কিন্তু বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে। এটা হঠাৎ করেই শুরু হয়েছে ওর সেই একদম ছোটবেলার থেকে। যদিও ওর বাড়িতে কিন্তু একাধিক ঘটনা হয়েছে, যেটা ইন ফিউচার ও আমার সঙ্গে অলরেডি 1-2টো করে রেখেছে, যা আসবে আস্তে ধীরে, একাধিক হয়েছে, কিন্তু এই জিনিসটা পার্টিকুলারলি ওর সঙ্গে ঘটছে, ঠিক আছে। তো তখন নতুন নতুন মোবাইল এসছে, আর ওর যে উঠবি, ও অ্যাকচুয়ালি আমি যেমন প্রবাসী বাঙালি আসামের, ও হলো তোমার গুজরাটের, ঠিক আছে। কলকাতায় অ্যানসেস্ট্রাল হোম আছে, বাট স্টিল ওরা গুজরাট থাকে। তো এই ফোনে ওর সঙ্গে আলাপ হলো, অ্যান্ড খুব সুন্দর একটা রিলেশন। তখন থেকে হলো মারাত্মক দশা, সেটা হলো ল্যান্ডলাইন সবার ঘরে, ওদের ঘরে ছিল, ওই ছেলেটার ঘরেও ছিল, মানে ওর যে উঠবি, হ্যাঁ আমি অয়ন নাম দিয়ে দিই, ওই ছেলেটা বলতে কেমন লাগে না, অয়ন, হ্যাঁ। তো 11 মানে রাত্র 11টার পরে হ্যাপি আওয়ার্স বলে একটা ছিল না, যে ফ্রিকা কল করা যায়, তো ওরা দুজন তখন কথাবার্তা বলতো, অ্যান্ড ওদের মা বাবা জানতো না, ও মানে দুপক্ষেই রাজি ছিল যে একে অপরকে বিয়ে করবে, একমাত্রই সন্তান কিন্তু, হ্যাঁ। তো ওই মানে ওদের প্যাসেজ একটা ছিল, বেতের চেয়ারগুলি আছে না, 2টো বেতের চেয়ারকে জয়েন করে বেশ পা হিলিয়ে অন্য এরকম করে কথা বলতো। যখন কথা বলতো ওখানে একটা দরজাও ছিল, দরজা সবসময় বন্ধ থাকতো, যেহেতু রাত্র হয়ে গেছে। ও সবসময় মনে হতো কে জানে, মানে হয় না তুমি যেমন রেস্টলেস হয়ে গেলে, রেগে গেছো একদম, এখান থেকে এখানে করছো, এক্স্যাক্টলি ওরকম ফুটস্টেপ, ঠিক আছে, ওরকম ফুটস্টেপ ও শুনতে পেত। অ্যান্ড ও না বারবার তাকাতো, বলছে মানে তখন ও মানে ওর সেই উডবিকে বলছে যে জানো আমার সঙ্গে এরকম হচ্ছে। উডবি কিন্তু সব ব্যাপারটা জানে। তো বলছে ঠিক আছে তুমি অত হয়েও না, আস্তে আস্তে ম্যানেজ হয়ে যাবে, তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলো। তো আস্তে আস্তে ওর মাকে আস্তে আস্তে ডিসক্লোজ করা শুরু করলো। তোর মা বলছে হয়তো তোর মনের ভুল যেটা হয়ে থাকে, সবসময় বলে যে মনের ভুল, সবাই এটাই হয়তো বলে থাকে। ব্যাপারটা কখন দাঁড়ালো, যখন আস্তে আস্তে ওদের বিয়ে ঠিক হলো। একদিন কি হয়েছে, ওর বাবা বললাম ডিভানি ঘুমোচ্ছে, ওর মা আর ও ঘুমায়, তো মা ওর পিছনেও মার দিকে পিঠ করে শুয়ে আছে। হঠাৎ দেখছে মানে কেউ ওকে একদম পুরো জড়িয়ে ধরেছে। প্রথমে ও ভেবেছে ওর মা, বাট দেখো একটা ওইরকম একটা ফিলিং নিয়ে টাচ করা আর মায়ের টাচের মধ্যে আকাশ পাতাল ফারাক। টাচটা ডেফিনেটলি হয়তো কোনো প্রেমিক যদি প্রেমিকাকে জড়িয়ে ধরে বা হাজব্যান্ড যদি ওয়াইফকে জড়িয়ে ধরে, আমি সেই টাচের কথা বলছি, হ্যাঁ। জড়িয়ে ধরেছে এবং মানে আস্তে আস্তে না সেটা অন্য দিকে চলে যাচ্ছে, খারাপ দিকে চলে যাচ্ছে, হ্যাঁ। সেই স্পর্শটা নিশ্চয়ই কোনো হেলদি স্পর্শ নয়, এটা বাজে স্পর্শ। এবং আস্তে আস্তে ও যে পরিধেয় বস্ত্রটা ছিল সেটাকে উঠানোর চেষ্টা করছে। আচ্ছা, ও এবার প্রচণ্ড এতদিন ছিল, বাট এখন কিন্তু সেটা ফিজিক্যালি অ্যাসল্ট যেটা বলো, সেটা হয়তো হিউম্যানের ক্ষেত্রে, তো অ্যান্টিটির ক্ষেত্রেও ওয়াই নট আমরা ফিজিক্যাল অ্যাসল্টই বলতে পারি। ও মনে মনে হনুমান চালিসাটা পড়া শুরু করলো। বলছে দিদি আমি যখন হনুমান চালিসা পড়া শুরু করলাম না, আমি না গুলিয়ে যাচ্ছে, আমি না তখন জয় হনুমান মুখে না আওড়াতে শুরু করলাম, অ্যান্ড অ্যাজ ইফ মুখটা এরকম করে কেউ দাবিয়ে রেখেছে, আমাকে বলতে দেবে না। আমি মানে ওতপ্রোতভাবে মানে মুখটাকে জড়িয়ে রাখার এরকম করে বলে চলছে। একটু পরে
যেমন ওকে ছেড়ে ওর পিসির ঘর যেটা বন্ধ ছিল বললাম, দাম করে একটা আওয়াজ পিসির ঘরে, হ্যাঁ, যেটা বন্ধ ছিল। আচ্ছা, বলছে যদি এটা স্বপ্ন হতো দিদি, ওই আওয়াজটা শুনে আমার মা, সে আমার যে ঠাকুমা, সে ঠাকুমা যে অন্য ঘরে থাকতো, আমার বাবা সবাই জেগে গেছে, গিয়ে দেখে পিসির রুম খোলা। জিনিসটা আরও বেশি ভয়ঙ্কর রূপ নিল যখন ওরা গুজরাট গেল। আমাদের এখানে বেঙ্গলিদের একটা আছে যে আগে ছেলের আশীর্বাদ হয়, পরে কিন্তু মেয়ের আশীর্বাদ। হ্যাঁ, তো ওরা গুজরাট গেছে, ছেলের বাড়ি ঘরেও দেখবে, তো আশীর্বাদ করতে গেছে। যাওয়ার পর এদিকে মানে ওর ঠাম্মু থাকবে, যেহেতু মা বাবা গেছে, কিছু রিলেটিভস গেছে, আর ওদের সঙ্গে একজন হাউস হেল্প থাকতো, যে থেকে খেয়ে আর কি কাজ করতো ওদের বাড়ি। কিন্তু অনামিকার ওর এজ একই রকম। তো ওই ঠাকুমার সঙ্গে যে থাকতেন ওই ভদ্রমহিলাকে বললেন যে দেখো, দুটো বাচ্চাকে রেখে যাচ্ছি, দুটোই তো বাচ্চা মেয়ে, তুমি না প্লিজ একটু রাত্রে ঘুমিও। হ্যাঁ, তো বলছে ঠিক আছে দিদি। তো প্রথম অনামিকা আর অনামিকার হাউস হেল্প এবং আয়া আন্টি, মানে আয়া দিদিটা নিচে শুয়েছে, ঠাকুমা ওইখানে। তো ঠাকুমাকে বলেছে আপনার দরকার পড়লে ডাকবেন, আমি চলে যাবো ঠাম্মি। বলছে তুমি বিশ্বাস করবে না, আমি কিন্তু ওকে বলেছি মানে যে আমার বয়সী, তুই আমার সাথে ঘুমা। ও বলছে না দিদি, অসুবিধা হবে, আমি নিচে আমার মতো করে ঘুমাই। বলছি সেদিনে জানো তো রুমকি দিয়ে আমাকে আবার সেরকমভাবে মানে আষ্টে ফিষ্টে, যেমন আমার পুরো মুখ, আমার মানে আমি যে আমাকে কী যে একটা বাজে মানে কি বলবো, একটা স্পর্শ, সেটা আমি হয়তো আমি বলে বোঝাতে পারবো না। আর সেটা মানে কতটুকু মানে কি বলবো, ওটাকে নিজের ঘৃণা হচ্ছে, মানে হয় না আমাদের যেমন কেউ অযাচিত টাচ করলে কোন সাহসে করলো, রাগ উঠতে থাকে। আমি কি ওকে কোনো কিছু প্রশ্রয় দিয়েছি যে আমাকে টাচ করার মানে এই জিনিসটা ও সাহস পেলো, ওই জিনিসটা ঘেন্না হওয়া শুরু করলো। সো ও তো প্রচণ্ড জোরে চিৎকার করে উঠেছে, চিৎকার শুনে ঠাম্মি চলে এসছে। তো ঠাম্মি, ও তো কান্না শুরু করে দিয়েছে, কি করবে মেয়েটা। তো ঠাম্মি বলছে ঠিক আছে, যতদিন তোর মা না আসে আমি ঘুমাবো। তো 4 জন ওই বিছনার মধ্যে গুটি মেরে শুতো। ওর মাকে ওই গুজরাটে ফোন করেছে, মা আমার সঙ্গে আবার এরকম হয়েছে। বলছে চুপ এগুলো এখন বলিস না, মানুষের শুনলে কি বলবে। হ্যাঁ, বলছে ও তো জানে, অয়নকে তো আমি সব বলেছি। বলছে অয়ন জানা আলাদা কথা, এখানে কত মানুষ এসছে, মানুষ কি ভাববে তুই পাগল। তো আমি বললাম যে একদম নিচের তলায় যে ঠাম্মি দাদি থাকতো, যার কোনো সন্তান আদি ছিল না, অনামিকাকে খুব ভালোবাসতেন। তো বলছে তুই ঠাম্মু দাদুর সঙ্গে কথা বল, ঠাম্মিকে বল চলে আসতে। তো নিচে গিয়ে ঠাম্মিকে বলেছে, ঠাম্মি বললো যে দেখ তোর দাদুর তো শরীর খারাপ বাবা, নিচের তলায় কেউ থাকে না, তুই একটা কাজ কর, তুই চলে আয়। তো বলছে রুমকি দি, আমার ঠাকুমা এত অসুস্থ, থাকলোই বা আয়া, বাট আমার না কোথাও মনে হয়নি যে আমার ঠাকুমাকে ছেড়ে আমি নিচে আসি। তো উপরে মানে রয়ে গেল, বাট এটা কন্টিনিউয়াসলি ওর সঙ্গে হতে থাকলো। ঠিক আছে, ওর মা যখন এসছে বিয়ে পুরো ঠিক, মানে যত না বিয়ের দিন কাছে আসছে ওর উপর যেমন জিনিসটা আরো বেশি মানে রেগে থেকে যেমন ওকে আর কি বলবো, টর্চারটা বেড়ে গেছে। রাইট, মা যখন এসছে তখন ওর কানপুরে ওর মাসি থাকতো, বিয়ের 2 সপ্তাহ আগে মাসি এসছে, এবং এক নন বেঙ্গলি ব্রাহ্মণকে দিয়ে ওরা একটা রিচুয়ালস করিয়েছে, যে বলেছে আমার মেয়ের সঙ্গে এই প্রবলেম হচ্ছে। তো কি করালো রিচুয়ালসটা, বলছি যে ওকে না একটা, আমরা যে বাংলায় বলি বারণ দেওয়া, বারণ মানে মৃত ব্যক্তির অনারে আর কি কিছু খাওয়া দিয়ে, যে পিণ্ডদান না, শ্রাদ্ধের দিন ওর ফেভারিট জিনিসগুলি দিয়েছে। আচ্ছা। তো বলছে আমি জানি না, ও আমাকে বললো এই জিনিসগুলি দিয়ে ওই অমুক জায়গায় রেখে এসো, এবং তুই পেছন ফিরে তাকাবে না। তো রেখে এসে পেছন ফিরে তাকায়নি, এবং একটা আপেল দিয়েছে, যেহেতু নন বাঙালি ব্রাহ্মণ তো সেফ বলে আপেল দিয়েছে। বলছে এটা কিন্তু তুমিই খাবে, আর কেউ যাতে না খায়। ঠিক আছে, তো যেহেতু রিচুয়ালস চলেছে, ওর মাসে বলেছে কি ঠিক আছে আমি আপেলটা নিয়ে রেখে দিই, তুই বিকেলবেলা খেয়ে নিস। ভাড়ার ঘর আছে না, ভাড়ার ঘরে ওই তোমার জামবাটি বলে, পেতলের জামবাটি, ওটার মধ্যে আপেলটা রেখে ওটার মধ্যে একটা প্লেট দিয়ে ঢেকে, শিল নোড়া যে নোড়াটা দিয়ে পুরো ঢেকে রেখেছে। যেহেতু 350 বছরের পুরনো বাড়ি, ছুঁচো ইঁদুর থাকা তো বড় ব্যাপার না। ঠিক আছে, বিকেলবেলা অনামিকার মনে পড়েছে যে মাসি আমাকে তো বলেছিল অ্যাপেলটা খেতে। তো বলছে ঠিক আছে চল তুই ওখানে খেয়ে নেবে। তো গেছে, গিয়ে না শিলনোড়াটা নামিয়েছে, প্লেট নামিয়েছে, অ্যাপেলটা খেতে যাবে, দেখে কি ওই অ্যাপেল আইফোনের যে অ্যাপেলটা আধা খাওয়া, এক্স্যাক্টলি খাওয়া অ্যাপেলটা। ঠিক আছে, তো বলছে যে রুমকিদি এটা কে খাবে, কেউ জানতো না ভাড়ার ঘরে যে মাসি রেখেছে, আর ইঁদুর ছুঁচো নিশ্চয়ই খেয়ে ওই নোড়া আবার ঢেকে রেখে যাবে না। তো বলছে আমি ওই অ্যাপেলটা খাইনি, কে না কে খেয়ে রেখেছে, কেন খাবো। ঠিক আছে চলো, বিয়ের দিন চলে আসলো। তো বিয়ে মোটামুটি হয়েছে, এর মধ্যে অনেক কিছু হয়েছে, মানে যেটাকে ওকে ফিজিক্যালি অ্যাসল্ট করা, ওই জিনিসটা কন্টিনিউয়েশন হচ্ছিল আর কি।
হঠাৎ বিয়ে ঠিয়ে হয়ে গেছে, তো তো ওর নিজের ননদ একজনই আছে, বাট ওই হয় না কাজিন সিস্টার, ওরা বৌদি বৌদি বলে ডাকে। হঠাৎ একটা ছোট্ট বাচ্চা এসে বলছে, বৌদি বৌদি জানো দাদার তো হাত ভেঙে মানে হাত পুড়ে গেছে। যে হাত পুড়ে গেছে? বলছে হ্যাঁ জানো না দাদার কত হাত পুড়ে গেছে, অনেকখানি পুড়ে গেছে। তোর হাজব্যান্ড অয়ন পাশেই ছিল, বলে কী গো তোমার যে হাত পুড়ে গেছে তুমি তো আমাকে বলোনি। বলছে না তোমরা তো মানে আমাদের বেঙ্গলিদের মধ্যে তো একটা ইয়ে থাকে যে ওই বিয়ের দিন ছেলে মেয়েদের খুব সাবধানে রাখতে হয়, মানে হাত কাটা ছোড়া করতে পারে না। তো বলছে পুড়লো কীভাবে? তো বলছে আরে বৃদ্ধি করতে হয় সকালবেলা, বৃদ্ধিতে বসেছে। বলছে কোনো প্রদীপ ঠদীপ জ্বালানো ছিল না, ওই ধূপকাঠি একটা জ্বলছিল, তাও খানিকটা দূরে। কী করে যে ধুতির মধ্যে আগুন লেগে গেল। আর যখন আগুন লেগে গেছে আমাদের ফার্স্ট কী হয়, হাত দিয়ে আগে নিভাই না, যেহেতু একদম পুরো গায়ে লেগে গেছে, ওই হাত দিয়ে নিভাতে গিয়ে ও পুরো দেখেছে পুরো ওর বরের হাত, তখন তো বর হয়ে গেছে, পুরো হাত পুরো জ্বলে গেছে একদম। বলছি রুমকি দিয়ে আমি মানে বিয়ের সময় না মানে ও আর কি লুকিয়ে লুকিয়ে রেখেছিল, আর আমি টেনশনে ছিলাম সারাদিন না খাওয়া না ইয়ে করা ওর দিকে মানে হাতের দিকে কি অতটা কনসেন্ট্রেশন দেবে। তুমি বিশ্বাস করবে না, ওর হাতটা দেখে না আমার চোখ দিয়ে ছলছল করে জল বেরিয়ে গেছে যে মানুষটা এত কষ্ট পাচ্ছে। আর আমার হটক করে আমার মাথায় লাগলো যে এটা ও ছাড়া আর কেউ হতে পারে না। বলছে ধূপকাঠি এত দূরে, আর ধূপকাঠি আগুন লাগলে কি মানে পুড়ে যায়, ফুটো হয়েছে। এক্স্যাক্টলি, দাও দাও করে তো আগুন জ্বলার ব্যাপারটা নেই, পুরোটাই একটা অস্বাভাবিক ব্যাপার হচ্ছে এটা। একদমই তাই। তারপরে যেহেতু বললাম অ্যানচেস্ট্রাল হোম কলকাতা, তো কলকাতায় একটা পার্টি হয়েছে, গুজরাটেও একটা পার্টি হয়েছে। তো কলকাতার পার্টির পরে ও আবার বাড়ি চলে এসছে, তারপরে তো গুজরাট যাবে, ওখানে গিয়ে মানে যাওয়ার আগে কিছুদিন আর কি মা বাবার সঙ্গে টাইম স্পেন্ড করা। তো ওই দিন কী হয়েছে বলছে জানো তো, আমার এমন জ্বর আসা এসছে, মানে যত আর কি আমার গুজরাট যাওয়ার দিন আসছে আমার যেমন আরও বেশি শরীর খারাপটা হওয়া শুরু করলো। আমি উঠতে পারছি না বিছনার থেকে, আমি যাবো কি? ডক্টর বললো যে ভাইরাল হয়েছে, 1 সপ্তাহ খানেক লাগবে। তো 1 সপ্তাহ তো আর হাতে জায়গা মানে সময় নেই। কোনো মতে প্যারাসিটামল খেয়ে অয়ন আমাকে ধরে ধরে রুমকি দিয়ে আমাকে যেই গাড়িতে বসিয়েছে আর গাড়িটা স্টার্ট হয়েছে, হুট করে মনে হলো যে আমি আমার সেই শক্তি ফিরে পাচ্ছি। আর আমি যখন ফ্লাইটে বসেছি রুমকি দিয়ে, আমার মনে হয় আমি পুরো ফ্রেশ, কোনো অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ, বলছে যে ভাইরাল ফিভার এত কম সময়ে যে নামতে পারে আমি কোনোদিনও শুনিনি। তো ও তো খুব খুশি। যাই হোক, পিছা ছুটা মানে যে ছিল, এই তো চ্যাপ্টার ক্লোজ করে আমি নতুন লাইফ লিড করতে যাচ্ছি। না, ঘটনা এখনো শেষ হয়নি, পিকচার আভি বাকি হ্যাঁ। গেছে, যাওয়ার পর তো তখন মানে রিলেটিভস হই হুল্লোড়। আচ্ছা, ওর বিয়ের ঠিক 2 মাসের মধ্যে ওর নিজের ননদ যে বলেছিলাম ওরও বিয়ে ছিল, তো হুরুস্তুলিতেই সব কিছু গেছে। তখন টের পাইনি, টের পেয়েছে যখন সব চলে গেছে। ওর হাজব্যান্ডের একটা মানে ইয়ে ছিল আর কি, হ্যাবিট কি, যেহেতু ওর শ্বশুর শাশুড়ি একসঙ্গে থাকে, আর বলেছে যেহেতু বুঝতে পারছো আমাদের 350 বছর পুরনো বাড়ির থেকে আমি গুজরাটের ফ্ল্যাট মানে পশ এরিয়াতেই ছিল, বুঝতেই পারছো ছোটো ছোটো, বলছে আমার মনে হচ্ছে কি শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে ওই রকম আর কি। তো যেহেতু বুঝতেই পারছো শ্বশুর শাশুড়ি থাকে, তো ওর হাজব্যান্ড যখন স্মোক করে তো ডেফিনেটলি মা বাবার সামনে তো করে না, তো ব্যালকানিতে করে। তো ওই সময় ওর বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে। ওই সময় প্রথম যেদিন হয়েছে মানে সব গেস্ট চলে গেছে, ও স্মোক করছে অ্যান্ড বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলছে, আর অনামিকা জাস্ট শুয়েছে। অ্যান্ড অনামিকা পুরো বুঝতে পেরেছে ওকে আবার সেই স্পর্শ। ও যখন এরকম করে তাকাচ্ছে দেখে কেউ নেই, কিন্তু ওকে পুরো বুঝতে পারছে ওকে কেউ এরকম করে হাত করে রয়েছে গুজরাটে, মানে সেই স্পর্শ। তখন অনামিকা গুজরাটে? ইয়েস, মানে বুঝতে পারছো, ওকে, পুরো স্পর্শ করে আছে। এবং ডেফিনেটলি সেই পশ্চারটা বা সেই স্পর্শটা তো খুব ভালো ছিল না। তো ও তো ওরকম করে ভয়ে ঝুড়ি সুড়ি মারিয়ে এরকম করে বসে আছে। তখন ওর হাজব্যান্ড যখন এসছে, হাজব্যান্ড বলছে যে কী হলো তোমার? হ্যাঁ, বলছে আবার সেই স্পর্শ। তখন ওর হাজব্যান্ড কিন্তু মানে জিনিসটাকে লাইট করার জন্য বলছে, কে তোমার বয়ফ্রেন্ড, তোমার ওল্ড এক্স বয়ফ্রেন্ড? মানে তখন অনামিকা বলছে ও বুঝতে পারছিল না যে আমার সঙ্গে কি হচ্ছে, আমার ভিতরে যে কি ফেটে পড়ছে আমি ওকে বলে বোঝাতে পারছিলাম না। একটা যে তুমি একটা আনওয়ান্টেড টাচ তোমাকে যখন ছোঁয়, সেটা যে একটা মেয়ের জন্য কতটুকু কষ্টকর বা কতটুকু মানে যন্ত্রণাদায়ক, সে হয়তো ওই সময় আমার হাজব্যান্ড কিন্তু বুঝতে পারছিল না। যার সাথে ঘটে, যেই মুহূর্তে ঘটে একমাত্র সে ফিল করতে পারে। এক্স্যাক্টলি, একদমই তাই। আফটার দ্যাট কী হলো জানো তো, এই করে করে বলছে এগুলি কন্টিনিউ হচ্ছিল। আর তখন ও চাকরির জন্য ট্রাই করছে গুজরাট, হাজব্যান্ডও ট্রাই করছে, মানে একটা স্ট্রাগল পিরিয়ড চলছে ওদের। ওই সময় কনসিভ করলো। অ্যান্ড আশ্চর্য ব্যাপার, যবে থেকে কনসিভ করলো জানো তো, ওকে টাচ করে না, বাট ও বুঝতে পারে ওর আশেপাশে আছে। তাই? এক্স্যাক্টলি, ওকে কিন্তু টাচ করে না,
ঠিক আছে, বুঝতো মানে আশেপাশে আছে। একদিন কি হচ্ছে, ওর 7 মান্থ প্রেগনেন্সি, ওর বলছে যে আমার তখন বেবি বাম্পটা একটু বড়, যদি আমার বেবি খুব ছোট হয়েছিল বাট বাম্পটা বড় হয়ে গেছিল। হঠাৎ আমার মনে হলো কি যে ও এসছে, আমি ওকে বললাম কি হলো, মানে পেছন ফিরে কি হলো, বন্ধুদের সঙ্গে কথা বলা হয়ে গেল? না, কিচ্ছু বলেনি। একটু পরে দেখে ওর বাথরুম থেকে মানে কেউ বেরোচ্ছে, তাকে দেখে হাজব্যান্ড বাথরুম থেকে বেরোচ্ছে, অ্যান্ড ও নাকি মোবাইল নিয়ে বাথরুমে যায়, অ্যান্ড মোবাইল নিয়ে বাথরুমে গেলে আধা ঘন্টার আগে আসে না। তো ও বুঝেই গেছে আধা ঘন্টা ধরে ও বাথরুমেই ছিল, তো যে এসছে ওই ছিল, বাট ওকে টাচ অবধি কিন্তু করেনি ডিউরিং কনসিভ, যখন ও কনসিভ করার ছিল। বেবি হলো, ওর বেবি গার্ল হয়েছে একটা। বলছে বেবি গার্ল যখন ধরো 1.5-2 বছর বয়স, তখন মানে ওর হাজব্যান্ড, তো আমি বললাম ওটার একটা রুটিন ওর হয় না, দেখো কাজ টাজ করার পর একটু বন্ধুদের সঙ্গে রিল্যাক্স হয়ে কথা বলতে সবার ইচ্ছে করে, হ্যাঁ, ওই টাইমটা ও ওর বন্ধুদের জন্য রেখেছে। তো ও চাকরি ফাকরি করছে তখন, শ্বশুর শাশুড়ি যেহেতু আছে, বাচ্চার জন্য কোনো টেনশন নেই। প্রচণ্ড মানে গুজরাট এক প্রান্ত থেকে আরেক প্রান্তর অফিস, বলে পুরো আমি থকে গেছি, পুরো আমি হয়রান হয়ে গেছি রুম, কিন্তু আমি জাস্ট শুয়েছি। অ্যান্ড এসে যেমন মানে হয় না হাজব্যান্ডরা একটু মানে ওই একটা ইন্টিমেট মুহূর্তটা ওয়াইফের সঙ্গে কাটাতে চায়, ও টাচ করছে। ও বলছে প্লিজ আমাকে আজকে বিরক্ত করো না, প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি, আমাকে ঘুমোতে দাও। বলছে কিচ্ছু বলছে না, অ্যান্ড আমাকে টাচ করে যাচ্ছে। আমার না টাচটা কোথাও না কোথাও আমার আবার ও সেই আমি রিলেট করতে পারছি। একটু পর হঠাৎ দেখি আমার হাজব্যান্ড বলছে যে কী হলো, তুমি কার সঙ্গে কথা বলছো? বলছে তুমি মাত্র আসলে? বলছে হ্যাঁ। বলছে তাহলে আমাকে কে ছুটছিল? আবার ওর হাজব্যান্ড বলছে তোমার এক্স বয়ফ্রেন্ড হবে। মানে ও বলছে যে মানে তখন আমি চুপ হয়ে গেছে, আমার আর কিছু বলার নেই। তো এইগুলি কন্টিনিউ হতে হতে কোভিড এসছে। কোভিডে ওর জব সুইচ করেছে, এবং একটা যখন নতুন ইয়েতে গেছে তখন সব কিছুই তো অনলাইন, ওদের ট্রেনিং সেশন হয়। তো ও যখন জাস্ট লগ ইন করেছে, জাস্ট এইটুকুনি কথা শুনেছে, একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরও আমাদের আছে, ও জয়েন করেছে, হ্যাঁ চাকরিটা জয়েন করেছে, ঠিক আছে। তো ওদের না মানে 3 জনের সঙ্গে, মানে অনামিকা, সেই প্যারানর্মাল ইনভেস্টিগেটর, ও কিন্তু জানতো না ওই ছেলেটাই যে প্যারানর্মাল ইনভেস্টিগেটর, হ্যাঁ ইনভেস্টিগেট করে, অ্যান্ড একটা মেয়ে। তো হঠাৎ ভূতের কথা বলছে, তো ওই অপর মেয়েটা বলছে রে ভূতের কথা বলো না, প্রচণ্ড ভয় লাগে। তো অনামিকা বলছে হ্যাঁ আমাদের গ্রুপে আছে তো, হ্যাঁ প্যারানর্মাল ইনভেস্টিগেটর, ও ইয়ে করে দেবে। তখন ছেলেটা বলছে তুমি জানো ওকে? আমি তো সে। বলছে কী বলছো তুমি সেই? তখন বলছে আমি যেমন একটা দিক খুঁজে পেলাম। তখন মানে বুঝতেই পারছো, ও আমাকে যে ঘটনা পাঠিয়েছে ভয়েস মেসেজে, বলছে এরকম কী করে বলবো, মানে ও বেচারি আমাকে বলতেই এতটা হেজিটেট ফিল করছিল, একটা ছেলেকে বলতে তো বুঝতেই পারছো। তো অনেক কষ্টে বলার পর তখন ও বলছে যে দেখো এইটা না প্রচণ্ড একটা ডার্ক জিনিস, আমি নিজে এটাকে ছাড়তে চাইছি। কারণ তুমি যদি মানে ভাবো যে তুমি কোনো কিছু একটা সাধনা করে তুমি এটার থেকে মুক্তি পাবে, এটা কিন্তু প্রচণ্ড একটা লেন্দি প্রসেস। আমি নিজে ছাড়তে চাইছি, তাই এই জবটা জয়েন করছি। কারণ জবের থেকে আমি এসব অকাল্ট নিয়ে কাজ করছি, আমার লাইফটাও কিন্তু প্রচণ্ড মানে অনেক রকমের ডিস্টারবেন্স এসছে, অনেক রকমের মানে ক্ষতি হয়েছে আমার, তাই আমি ছাড়তে চাইছি। তখন ও সাজেস্ট করলো আকাশিক রেকর্ডে। তো তখন আমাকে বলছে যে আমি একজন আকাশিক রেকর্ডের কাছে গিয়েছিলাম, মানে আমি অনলাইন বুক করেছি। সে আমাকে চেনে না, আমি ওকে চিনি, আমি ওনাকে চিনি না পার্সোনালি, বাট মানে এটা অনামিকা বলছে। হ্যাঁ আচ্ছা। তো অনলাইন বুকিং করার পর উনি যা বললেন সেটা হলো ভয়ঙ্কর। সেটা হলো এই সোলটা অনেক বছর পুরনো সোল। আচ্ছা, অনেক বছর, ঠিক আছে। অনামিকার পাস্ট লাইফের সাথী হলো এই সোলটা। অনামিকা ওর ওয়াইফ ছিল, অনামিকা জন্ম নিয়ে এই বংশেই ফিরে এসছে, বাট এই সোলটার জন্ম হয়নি। ওকে। আর এই সোলটা তো ওর ওয়াইফের কাছে আসবে, ওকে ওরকমভাবে টাচ করবে, তো এই প্রবলেমটা হয়ে গেছে। তো আমি এটা লাইভে শুনিয়েছিলাম ঘটনাটা, বলেছে যে রুমকিদি তুমি সবাইকে জিজ্ঞেস করো আমি কি করব। তো নরসিংহা কবচ স্তোত্রম উগ্রম যেটা আছে, তো আমিও বলেছি যেহেতু অকাল নিয়ে কাজ করে, আমি প্রতিদিন সকালে অরিত্র আমার কিন্তু শুরু হয় নমামি সমিশান বলে শিবের একটা আছে, নরসিংহা কবচ স্তোত্রম একটা আছে, অ্যান্ড হনুমান চালিসা তো আছে। আমি 3টা দিয়ে কিন্তু আমার দিনের শুরুটা করি, ওটা চালাই, আমি এর টিফিন বানানো শুরু করি। আমি ওকে সাজেস্ট করলাম, অ্যান্ড ট্রাস্ট মি যে কমেন্ট সেকশনে কমেন্ট আসছিল সব ওই নরসিংহা কবচ স্তোত্রম পড়তে বলো, কবচ স্তোত্রম পড়তে বলো। লাইভ শেষ করার পর 1 সপ্তাহ হয়ে গেছে, হঠাৎ আমাকে মেসেজ করে যে দিদি আমি হসপিটালাইজড। বললাম মানে
হসপিটালাইজড। ও তখন রিটেন করেছে, যেহেতু আমি লাইভে ওকে একটা কথা বলেছিলাম যে একটা রিকোয়েস্ট করবো, তুমি তো ভয়েস রেকর্ডিংয়ে পাঠিয়েছো আমাকে, তুমি কিন্তু নেক্সট টাইম থেকে আমাকে ভয়েস রেকর্ডিংয়ে পাঠাবে না, তুমি রিটেন পাঠাবে। কারণ কি, ও যখন ঘটনা আমাকে পাঠাচ্ছিল ও একদিনে পাঠায়নি, 2-3 দিনে পাঠিয়েছে, আর বলেছে দিদি আমি যখন তোমাকে ঘটনা পাঠাচ্ছি আমার মনে হয় ওই জিনিসটা দাঁড়িয়ে আছে। আর ও যখন বলেছে ও হসপিটালাইজ, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি, কী হয়েছে? বলছে যখন তোমরা তুমি বলেছো বা কমেন্ট সেকশনে এসে যে দিদি তোমরা মানে কবচ স্তোত্রমটা তুমি শোনো, আমি অনেক ট্রাই করেছি জানো। প্রথমে ব্লুটুথ দিয়ে কানেক্ট করার চেষ্টা করেছি, ব্লুটুথ পুরো ফুল চার্জ দেখি আসছে না। মোবাইলে শোনার চেষ্টা করেছি, মোবাইলের ব্যাটারি গেছে ফুললে তার ওটা লাগানোই যাবে না। আফটার দ্যাট অনেক ট্রাই করার পর স্পিকারে যখন চালিয়েছি, ঠিক ওই দিন বিকাল থেকে ওর প্রচণ্ড জ্বর, এত জ্বর ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। তো আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি একটা কাজ করো, এই জিনিসটা ছেড়ো না, হ্যাঁ কবচ স্তোত্রমটা শোনো। অ্যান্ড তারপরেও আমাকে বলেছে ও এমন একটা জায়গায় যেতে চাই যেটা আমি এখানে ডিসক্লোজ করছি না, হ্যাঁ যেহেতু এখনও যাওয়া হয়নি, আর আমি চাই মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, প্রচণ্ড কষ্ট পাচ্ছে বেচারি। তো ওখানে যাবেন, ওটা কিন্তু লাস্ট অপশন, ওটা আমার মনে হয় ওখানে গেলে ও কিন্তু সুরাহা পেয়ে যাবে। তো কখনো কখনো ও আমাকে একটা জিনিস বলেছে জানো, অরিত্র বলছে জানো তো দিদি, সপ্তাহে যেমন ফ্রাইডে না থার্সডে হয় জিনিসটা, অনেক সময় যদি না হয় ভাবি কি চলে গেল নাকি, আর নেই বোধহয়, মনে মনে যেই খুশি হই আবার শুরু হয়ে যায় জানো। আর সপ্তাহে এটা একবার তুমি পুরোপুরি হবেই হবে, এটা মানে কম্পালসারি, স্পেশালি থার্সডেতে এই জিনিসটা। মানে প্রত্যেক সপ্তাহে এটা বাধা ধরা যে ওর সাথে এরকম ঘটনা ঘটবে, আর থার্সডেতে এটা বাধা ধরা তুমি বলছো। ওকে, ও এখন এক বাচ্চার মা, স্টিল ওর সাথে সেম ঘটনাটা রিপিটেডলি ঘটে যাচ্ছে। যখন ও অন্তঃসত্ত্বা ছিল তখন কিন্তু ওর সাথে কিচ্ছু হয়নি না, ও থাকতো, বুঝতে পারতো, কিন্তু ও টাচ করেনি। আর একটা কথাও বলেছে, ও কিন্তু আমার হাজব্যান্ড আর ওই বিয়ের দিন করেছিল যা করার, হাজব্যান্ড আর বাচ্চাকে কিন্তু কিচ্ছু করে না, কিচ্ছু। আমি এটাই তোমায় জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে কোনোভাবে ওর হাজব্যান্ড এফেক্টেড হয়নি? না, কিচ্ছু করেনি, ওই লাস্ট ওই বিয়ের দিনই হয়েছিল, লাস্ট অ্যান্ড ফার্স্ট। তারপর কিন্তু ওর বাচ্চাও কেউ কিছু করে না, ওর হাজব্যান্ড কেউ কিছু করে না। তো আমার কোথাও না কোথাও মনে হয়েছে হয়তো মেবি ও যদিও বলেছে যে আই এম নট শিওর, যে উনি তো আমাকে আকাশিক রেকর্ড যে খুলেছে ওর, উনি তো আমাকে বলেছে আমার তো কাছে প্রুফ নেই, কিন্তু কোথাও না কোথাও মনে হয় হয়তো আমার সে পুরনো জীবনের সঙ্গী, যে হয়তো হয় না যে তুমি যাকে ভালোবাসো অ্যান্ড তুমি রয়ে গেছো, সে চলে গেছে, কিন্তু তোমার কাছে তো তার প্রতি ফিলিংসটা তো রয়ে যায়, সেটা তো আর শেষ হয়ে যায় না। তুমি আকাশিক রেকর্ডের কথা বললে, যেখানে আমরা কার্মিক রিলেশন সম্পর্কেও জানতে পারি। আমাকে একটু বুঝিয়ে বলো যে এই আকাশিক রেকর্ড সাবজেক্টটা কি বা কি প্রসেসে করা হয়, যে কারণ আমরা পাস্ট লাইফ রিগ্রেশন সম্পর্কে জেনেছি, বিভিন্ন পডকাস্টেও আমি পাস্ট লাইফ রিগ্রেশন কোচের সাথে কথা বলেছি, সেখানে আমি জানি যে ওটা এমন একটা প্রসেস যার মাধ্যমে তুমি নিজের অতীতকে দেখতে পারবে, ঠিক আছে। বাট আকাশিক রেকর্ড আমি শুনেছি অন্য একজন আমাকে আমার পাস্ট লাইফ সম্পর্কে বলবে, দেন হাউ ইট ক্যান বি পসিবল? মানে আমার এটা জানার ভীষণ ইচ্ছা, যেটা কীভাবে হয়। অ্যাকচুয়ালি এটার জন্য অনেক ট্রেনিং প্রসিডিওরের মধ্যে যেতে হয়, অনেক সাধনা করতে হয়। এবং আকাশিক রেকর্ডের কথা যখন উঠলো, এখানে আমি একজনের নাম মেনশন করবো এবং ওনার ঘটনাটা একটু শেয়ার করতে চাইছি, তাহলে তুমি হয়তো রিলেট করতে পারবে ব্যাপারটাকে। উনি নিউ জার্সিতে থাকেন, মধুমিতা চাকে। বিগত 4 বছর ধরে ম্যামের সঙ্গে আমার কন্ট্যাক্ট, এবং উনি প্রচুর ঘটনা পাঠিয়েছেন। উনি একটা ঘটনা পাঠিয়েছেন যেটা মানে সত্যি আমি স্পিচলেস হয়ে গেছিলাম। অরিত্র শুনলে তুমিও হয়তো স্পিচলেস হয়ে যাবে। ওনার একজন চেনা পরিচিতা প্রচণ্ড কষ্ট আর কি পাচ্ছেন। 4-5 বছর আগে শাশুড়ি মারা গেছে, শাশুড়ি জীবিত দশায় ওনাকে খুব টর্চার করেছেন। হাজব্যান্ড ওয়াইফকে একসঙ্গে ঘুমোতে দিত না, মিডিলে এসে ঘুমিয়ে থাকতো। হ্যাঁ মানে ওনার মানে যখন শ্বশুরমশাই মারা যান, তো হাজব্যান্ড ওয়াইফকে ঘুমোতে দিত না, বলছে আমার অসুবিধা হয় বলে মিডলে ঘুমিয়ে থাকতো। তো তখন মানে মধুমিতা ম্যাম ওকে, ওনার যেহেতু ফ্রেন্ড, বলেছে তাহলে তোরা ইন্টিমেট হতি কখন? বলছে আমরা বাবার বাড়ি যখন যেতাম তখন। আর বলছে আর যখন তুই বাবার বাড়ি যেতে তখন কী করতেন? তখন বললেন না, তখন ভদ্রমহিলা নিজের রুমে ঘুমাতেন, তখন ভয় পেতেন না, তখন ছেলের রুমে। যেই আমি আর আমার হাজব্যান্ড ঘুমাতে যেতাম তখন আমাদের মিডিলে এসে শুয়ে দিত। তো তারপর ওর হাজব্যান্ড যখন বলছে, তো উনি একটা বাইরে চাকরি নিয়ে চলে যায়, তারপর আবার ইন্ডিয়াতে আসে, কিন্তু মার এখানে আসে না, যেহেতু হাজব্যান্ডও বুঝতে পারছিলেন প্রবলেমটা কোথায়। মানে আকাশিক রেকর্ড নয়, মানে একটা হয় না যে শাশুড়ি বৌমার যে কনফ্লিক্ট একটা চলে,
তো শাশুড়ি মারা যাওয়ার পর জানো তো ওদের না ফিনান্সিয়ালি প্রচণ্ড খারাপ হওয়া শুরু করলো, শারীরিকভাবে অসুস্থ হওয়া শুরু করলো। তো একদিন মধুমিতা চাকি ম্যাম এমনি কথা বলছিলেন আকাশিক রেকর্ডে, তো বলছে ও আমাকে জানো তো না বলে না ইয়ে করে, খুব ওয়েল নোন একটা রিনাউন্ড একজন ফেস, মানে উনি নর্থ ইন্ডিয়ারই, তো ওনাকে বুকিং করে এবং বুকিং করে আকাশিক রেকর্ডটা অ্যাকচুয়ালি পারমিশন নিয়ে খুলতে হয়। মধুমিতা ম্যাডামের হাজব্যান্ড? না, মধুমিতা ম্যামের ফ্রেন্ড, আচ্ছা ঠিক আছে, বান্ধবী, যে ইন্ডিয়াতে থাকে, ম্যাম তো নিউ জার্সিতে থাকে। ওকে। ওভার দ্য ফোন কথা হয় ওনাদের সাথে। তো উনি আর কি এই ফ্রেন্ডটা একজন আকাশিক রেকর্ড যে ইয়ে করে ওনার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট নিলেন, ওয়েল নোন ফেস, কিন্তু হয়তো আমরাও দেখতেই পাই এতটাই রিনাউন উনি। তো উনি অ্যাকচুয়ালি আকাশিক রেকর্ড যখন খোলে না, তোমার পারমিশন নিয়ে খুলতে হবে। তো একাধিক তো ঘটনা শেয়ার করেছি, অনেকে আমাকে জিজ্ঞেস করে কুকুর বেড়ালের কেন তাহলে আকাশিক রেকর্ড খোলা যায় না, ওরাও তো প্রাণী। ডেফিনেটলি ওরা প্রাণী, বাট পারমিশন নিতে হবে। কুকুর বেড়াল থেকে তো আমি পারমিশন নিতে পারবো না, তুমি পারমিশন না দেওয়া অবধি কিন্তু আমি আকাশিক রেকর্ডটা খুলতে পারবো না। তো এই ক্ষেত্রে আকাশিক রেকর্ড যে খুলছে তার উপরেই কিন্তু আমি ডিপেন্ডেন্ট। উনি বলেছেন যে 4 জন্ম আগে ম্যামের যে ফ্রেন্ড এবং ওনার যে এখন হাজব্যান্ড, ওই হাজব্যান্ডের প্রথম ওয়াইফ ছিল এখনের যে শাশুড়ি, যে আর কি মিডিলে এসে ঘুমিয়ে থাকতো, ওকে, ঠিক আছে, ওই ওয়াইফ এখন মা হয়ে এসছে। তো ওনার একটা গার্ড ছিল, রাগ ছিল, যেহেতু ওনাকে ছেড়ে এই ফ্রেন্ডের কাছে চলে এসেছিল এবং বিগত 4 জন্ম ধরে কিন্তু ওরই হাজব্যান্ড। কিন্তু এই জন্মে তো তার মায়ের জানার কথাই না যে 4 জন্ম আগে সে তার ওয়াইফ। না, উনি তো জানেনই না, বাট গার্জ, রাগ, ছেলের বৌমাকে একসঙ্গে থাকতে দেবে না, এটা কোন মা করবে? হয়তো করে, বাট এটা জেনারেলি সতীনরাই করে, যে আমার হাজব্যান্ডকে নিয়ে নিয়েছে, নিশ্চয়ই ওটার মধ্যে কিছু কারণ থাকবে, না হলে এমনি নর্মালি কেন করবে? এমনি শাশুড়ি বৌমার কনফ্লিক্ট খেতে দেবো না, একটু জ্বালাবো, ওই পছন্দের শাড়িটা হয়তো দেবো না, সেটা আলাদা কথা, বাট হাজব্যান্ড ওয়াইফের মিডিলে মা কেন শুবে ভাই, তাই না? তো ওই যে একটা গার্ড যে আমার থেকে আমার স্বামীকে দূরে করেছে, আমি ওর স্বামীকে ওর সাথে শুতে দেবো না, ঠিক আছে, মানে এটা সোলের গার্ড। এক্স্যাক্টলি, সোলের গার্ড। উনি তো জানেনই না ওনার সঙ্গে ওনার ছেলে যে আগের জন্মে কোনো হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ছিল কি না, সেটা তো উনি জানেনই না, কিন্তু সোলটা তো ওই গার্জ, ওই রাগ, ওই অপমানটা নিয়ে বয়ে বেড়াচ্ছে, মাইন্ডটা নিয়ে বেরোচ্ছে না, কিন্তু বেড়াচ্ছে সোলটা। তো ওই গার্জের জন্য ওনার ওই জিনিসটা হচ্ছিল। তারপর উনি বললেন যে আকাশিক রেকর্ড যারা করে ওরা কিন্তু ওই ভৌতিক ক্রিয়াকলাপ কিছু করতে পারে না, ওরা জাস্ট বলে দেবে যে কিসের জন্য কি হচ্ছে, তোমার কর্মফলের। তো উনি বললেন যে তুমি রিচুয়ালস করো, ওনার আত্মার শান্তির জন্য রিচুয়ালসটা করো, তারপর করার পর নাকি অনেকটা ঠিক হয়েছে। এই ক্ষেত্রে অরিত্র আরেকটা জিনিস অ্যাড করবো, তুমি পিএলআর এর নাম বললে, পিএলআর বা আকাশিক রেকর্ড, এটা কিন্তু যেন আমাদের অনেক মহাভারতে বা রামায়ণের যুগের থেকে হয়ে আসছে। তাই? হ্যাঁ। কীরকম? ভীষ্ম পিতামহ, এর সঙ্গে আমি আকাশিক রেকর্ডটা জয়েন করছি। উনি যখন শরশয্যাতে ছিলেন, যদিও উনি ইচ্ছা মৃত্যু প্রাপ্ত ছিল, বাট ওনার ভোগান্তি কিন্তু হয়েছিল, কষ্ট উনি পেয়েছিলেন। হ্যাঁ, তো যখন কৃষ্ণাকে বললেন যে হে কৃষ্ণ, আমি এত কষ্ট কেন পাচ্ছি, তখন কৃষ্ণ বলল যে তুমি আর এটা কর্মফল। বলছে কই, আমি তো বিগত 6-7 জন্ম দেখেছি আমি নিজের, আমি তো এরকম কিছু করিনি। বলছি তুমি তো বিগত 6-7 জন্ম দেখেছো, 50তম জন্মে তুমি তখন রাজকুমারী ছিলে এবং তুমি মৃগয়া মানে শিকারে যাওয়ার সময় তুমি একটা সাপকে দেখে ভয় পেয়ে ওকে ছুঁড়ে ফেলেছিলে, কিন্তু তুমি দেখোনি সাপটা কোথায় গিয়ে পড়েছে। সাপটা পড়েছিল একটা কাটা তারের গাছে, প্রচণ্ড ছটফট পেয়ে মারা গেছে, সেই ফলটা তুমি আজকে ভোগ করছো। এটা কিন্তু আকাশিক রেকর্ড, এখানে কিন্তু ভীষ্ম পিতামহ নিজে দেখেননি, এখানে শ্রীকৃষ্ণ ওনাকে বলেছে। এখন আসি দ্রৌপদীর ব্যাপারে। দ্রৌপদী কিন্তু নিজে দেখেছিলেন, যখন হয় না স্ত্রীর তো একটা হাজব্যান্ড হয়, হ্যাঁ আগের দিনে রাজাদের অনেক ওয়াইফ থাকতো, কিন্তু মানে বউয়ের কিন্তু একটাই হাজব্যান্ড হয়, রাইট? তখন উনি বললেন যে আমার 5-5টা হাজব্যান্ড কেন? তখন উনি বললেন যে তুমি চোখ বন্ধ করে তুমি তোমার পাস্ট লাইফে যাও। ও নিজে দেখছে যে ও শিবকে প্রার্থনা করছে যে আমার হাজব্যান্ডের মধ্যে সহনশীলতা হতে হবে, সে দেখতে সুন্দর হতে হবে, ধর্মপরায়ণ হতে হবে, ধনুর্বিদ হতে পারে, বলশালী হতে পারে। এখন একটা মানে সবার একটা মানুষের মধ্যে এতগুলি গুণ তো ভগবান নিশ্চয়ই দেবে না, ওর জন্য ও 5টা স্বামী প্রাপ্ত হয়েছে। এখানে কিন্তু দ্রৌপদী নিজে দেখেছে, যেটা পিএলআরে হয়, যেটা আমরা নানা রকম তুমি কনসেন্ট্রেশনের মাধ্যমে বলো বা সাধনার মেডিটেশন, হ্যাঁ মেডিটেশনের মাধ্যমে বলো, আমরা কিন্তু নিজেদের অতীতটা দেখতে পারি। তো এটাই ডিফারেন্স। এক্ষেত্রে কি হয়, পিএলআর যেহেতু আমি নিজে দেখছি, আকাশিক রেকর্ড যে বলছে সে কতটুকু অথেন্টিক এটা নিয়ে প্রশ্ন থেকে যায়। তাই ম্যাম বলেছে ইটস বেটার মানে আননোন মানুষের থেকে করানো উচিত, কারণ যে চেনে সে তো তোমার এমনিই জানে, কিছুই বল দিতে পারে, তাই না? যে আননোন সে তো জানবে না তোমার এখন কি হচ্ছে, কেন হচ্ছে,
তো ওই আর কি। মানে এত ভাস্ট একটা সাবজেক্ট, আমরা ভাবি হয়তো এই জিনিসগুলো বা এই প্রসিডিওরগুলো আজকের দিনে ট্রেন্ডিং হয়েছে, বাট আমি তোমার কাছ থেকে জানতে পারছি যে এটা মহাভারত রামায়ণের যুগেও ছিল। নাইস। তো আমাকে একটা কথা বলো, তোমার অরিজিন হচ্ছে আসাম, আসাম নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। তার মধ্যে মায়ংয়ের সাবজেক্টটায় আমি একটু পরে আসছি, ঠিক আছে, কারণ ওটা অনেক ভাস্ট একটা সাবজেক্ট, আর ওটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা বর্তমান যুগে এত রিউমার, এত ধরনের অপপ্রচার রয়েছে, সেগুলো নিয়ে তো অবশ্যই কথা বলবো। বাট তার আগে আমি যখন কিছুদিন আগে আসামের ডার্ক সাইডগুলো নিয়ে একটু স্টাডি করছিলাম, আর টু বি ভেরি অনেস্ট আমি তোমার সাথে বসবো বলেই আমি আসাম সম্পর্কে একটু জানতে চেয়েছিলাম, কারণ আসাম এমন একটা জায়গা যতটা সুন্দর তার সম্পর্কে রটনাও ততটা বেশি, তাই না? তো যেহেতু তুমি ওখানকার একদম স্থানীয় বাসিন্দা, তুমি ওটাই তোমার জন্মভূমি, তাই হয়তো অনেক রিউমারগুলোকে ক্ল্যারিফিকেশন তুমি আমায় দিতে পারবে, অথবা তুমি সেগুলো নিয়ে আমাকে বলতেও পারবে যে সেগুলো কতটা সত্যি বা কতটা মিথ্যে। তুমি আমাকে একটা কথা বলো, জাটিঙ্গা নামক ওখানে একটা গ্রাম আছে যেখানে প্রত্যেক বছর একটা স্পেসিফিক টাইমে বিভিন্ন প্রজাতির পাখিরা একসাথে এসে আত্মহত্যা করে, এটা আমি শুনেছি। এটা আদৌ কতটা সত্যি? একদম 100% সত্যি। ক্লাস 3-তে সমাজবিদ্যা, আমি বাংলা মিডিয়ামে, তো সমাজবিদ্যা বই প্রথম পেয়েছিলাম যে জাটিঙ্গাতে এসে ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করে। এই লাইনটা পড়ার পর আমি ছুটেছি মায়ের কাছে, ও মা এটা কি গো, পাখিরা আবার আত্মহত্যা করে? তো মা বলে হ্যাঁ, আমাদের আসামে একটা জায়গা আছে, অমুক জায়গা, ওখানে পাখিরা সুইসাইড করে, আমাদের বাঙাল ভাষাটাই চলে। তো আমি না মানে ভাবছি যে পাখিরা এসে ওখানেই কেন করে। যাই হোক, ওটা তো চলে গেছে। বাট যেহেতু এখন এইসব নিয়ে আমি ইন্টারেস্টেড, অ্যান্ড আসামে শুধু জাটিঙ্গা বা মায়ং না, আসামে কিন্তু আরও অনেক জায়গা আছে, তাই এটা আনটাচ বিউটি বা অনেক কিছু হয়তো এত রহস্য আছে, হয়তো সোশ্যাল মিডিয়াতে এখন ওরকম ভাবে আসেইনি, উজাগর হয়নি। যাবে তত এক্সপ্লোর হবে। শুধু আসাম কেন, মণিপুর আছে, মেঘালয় আছে, যেহেতু মণিপুর আমার শ্বশুর বাড়ি, মেঘালয় একদম নিয়ার বাই, তো ওখানেও রিলেটিভস আছে। মোটামুটি আর কি যতটা ডিপে যাবে তুমি ততটা আরও আশ্চর্য হবে আর কি। তো জাটিঙ্গার ব্যাপারে বলছি যে জাটিঙ্গা এমন একটা ডিমা হাসু জেলায় পড়ে, এবং সেখানে কিন্তু পর্যায়ী পাখি হয় না যে একটা উইন্টার সিজনে আসে, তো অ্যাকচুয়ালি সেপ্টেম্বরের মিড থেকে নভেম্বরের মিড অবধি এই 2 মাস কিন্তু ঝাঁকে ঝাঁকে সে পর্যায়ী পাখি হোক বা আমাদের দেশের পাখি হোক, স্পেসিফিক্যালি সেই জাটিঙ্গা জায়গাতে এসেই সুইসাইড করে, মানে আত্মহত্যা করে। মানে তুমি নিজের চোখে দেখেছো এটা কখনো? নিজের চোখে তো দেখিনি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ আমাদের লোকাল নিউজে এই জিনিসটা কিন্তু ওরা করে মানে সবসময় প্রত্যেক বছরই ওরা জিনিসটা দেখায় যে তুমি দেখবে রাস্তায় ঝাঁকে 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 পাখি পড়ে আছে, ঠিক আছে? আমি ফুটেজ দেখেছি আমি এটা, এবার আমি জানি না ওটা জাটিঙ্গার ফুটেজ, না ওটা জাটিঙ্গাই হবে। অ্যান্ড আমার হাজব্যান্ড যেহেতু ও তো নর্থ ইস্টের, ডিমাপুরে ওর কালিগ আছে, ওরা যায়, কারণ জাটিঙ্গা মহোৎসব বলে একটা ফেস্টিভ্যাল আছে, এবং ডিমাপুর থেকে জাটিঙ্গা অত বেশি দূর না, বা হাফলং থেকে খুবই কাছে, তো ওরাই যায়। গিয়ে তখন ওরা বলছে না এইরকম এরকম হয়, ওইসব রিচুয়ালস কি করে ওইসব আর কি বলো। ওখানকার স্থানীয় বাসিন্দাদের মতে এটা কেন হয়? ওদের মতে কিন্তু এটা ওরা যায় অতি জাগতিক বা ভৌতিক বিষয়, যেটা বলি অতি জাগতিক বিষয়, ওরা কিন্তু ওটা ভেবেই মানে ধরে রেখেছে, এবং ওরকম ওই অ্যাকর্ডিং ওরা রিচুয়ালস করে, সো দ্যাট এই অ্যান্টিটিরা যাতে ওদের আর কোনো হার্ম না করে। আচ্ছা, মানে ওরা ভাবছে যে এটা কোনো অপদেবতা বা অলৌকিক কোনো কিছুর কারণে ঘটছে, রাইট? আমি শুনেছিলাম যে বেশ কিছু মানে পরিবেশবিদ বা যারা সায়েন্টিস্ট এরকম, তারাও গিয়ে নাকি কিছু এক্সপেরিমেন্ট করেছিল ওখানে। হ্যাঁ, সায়েন্টিস্ট, এখানে পক্ষী বিশারদ যারা, পক্ষী বিশেষজ্ঞরা, ওরা গেছিল। যাওয়ার পর অ্যাকচুয়ালি অনেকে বলে কি যে ওই ঠান্ডার সময় তো কুয়াশায় আচ্ছন্ন থাকে, বা মধ্যাকর্ষণ শক্তি বা ওই হাওয়ার ঝাপটাটা এত, তাই হয়তো পাখিরা না মানে দিশে হারা হয়ে এরকম করে এসে পড়ে যায়। জাটিঙ্গার ঠিক লাগোয়া একটা গ্রাম আছে যেখানে মধ্যাকর্ষণ শক্তি বলো আর হাওয়া বলো আর কুয়াশা বলো সেমভাবেই আছে। ওইখানে গিয়ে ওই বিশেষজ্ঞরা পরীক্ষা করেছিলেন এবং দেখে যে না, ওইখানে কিন্তু পাখিরা কিচ্ছু করে না, ডালে যেখানে বসার সেখানেই বসে থাকে। আবার অনেকে বলে যেহেতু স্থানীয় বাসিন্দারা অনেক লাইট বাগেরা জ্বালিয়ে রাখে, মানে এটা জিনিসটা হয় বিকেলবেলা, সন্ধ্যা 7টার থেকে 10টার মধ্যে, আচ্ছা ঠিক আছে, টাইমিংও আছে একটা, তো ওটার জন্য হয়তো ওরা ওটাকে অ্যাট্রাক্ট হয়ে চলে আসে। সেম মানে এক্সপেরিমেন্ট লাগোয়া একদম ওই গ্রামে করেছে, কিচ্ছু হয় না, শুধু পার্টিকুলারলি ওই জায়গাতেই হয়। ইনফ্যাক্ট আমি শুনেছি যে জাটিঙ্গার পাশের যে গ্রামটা, সেই গ্রামটার আবহাওয়ার বৈপরীত্য পুরোপুরি সেম, একদম
মানে জাটিঙ্গার মতনই আবহাওয়া এবং মাধ্যাকর্ষণ শক্তি সব কিছুই সিমিলার, তারপরেও শুধুমাত্র জাটিঙ্গাতেই এরকম কয়েক লক্ষ পাখি একটা নির্দিষ্ট টাইমে এসে ওরমভাবে আত্মহত্যা করছে প্রতি বছর, প্রত্যেক বছর। আর ওই সেম টাইম সেপ্টেম্বর থেকে নভেম্বর। কেন জানি না মনে হয় যে কোনো শক্তি আছে যারা পাখিদের বলি নেয়। আমারও ওটাই মনে হয়, এরকম কোনো একটা শক্তি আছে যারা ওই পাখিদের বলি নেয়। এবার আমি জানি না, হয়তো যারা জাটিঙ্গায় থাকে তারা হয়তো ব্যাপারটা বলতে পারবে বা তারা হয়তো জানতে পারবে, কারণ আমরা এখানে বসে হয়তো অনেক কিছু জানতে পারছি না, হয়তো আমরা অ্যাজাম্পশন করতে পারি, বাট কোনোভাবে একটা ভার্ডিক্টে আসতে পারি না যে অ্যাকচুয়ালি ওখানে কী আছে। না হলে এতগুলো বছর ধরে একই রকমভাবে এতগুলো পাখি ওই নির্দিষ্ট সময় এসে নিজেদের প্রাণ দিয়ে যাচ্ছে কেন? দৃশ্যটা খুবই প্যাথেটিক, জানো, যারা আর কি আমরা অ্যানিম্যাল লাভার, আমি তো পাখি খুব পছন্দ করি, খুব কষ্টকর দেখলে, মানে খুবই খারাপ লাগে যখন মানে পুরো সারি সারি এরকম করে মানে মৃতদেহগুলি পড়ে থাকে পাখির, খুব কষ্টকর। আমি দেখেছি, আমি ইউটিউব ফেসবুকের ভিডিওতেই দেখেছি যে সারি সারি পাখি একদম আছাড় খেয়ে খেয়ে পড়ছে মাঠে। একদম 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 একদম। এবার তখন বুঝতাম না যে ওটা জাটিঙ্গার ভিডিও, বাট আমি এই ভিডিওতে আমি এই ফুটেজ দেখেছি। কিন্তু আজ অবধি কিন্তু সাইন্টিফিক্যালি কেউ প্রুফ করতে পারেনি এটা কারণ কি। যদি ভৌতিক অধিজাগতিক আমি সাইড করে রেখে দিলাম, সাইন্টিফিক্যালি অনেকে বলে না সাইন্টিফিক রিজন দাও, সাইন্টিফিক্যালিও এটা কেউ প্রুফ করতে পারেনি এটার কারণ কি। দেখো একটা কথা আমি বলি, আমি জানি আমার সাথে অনেকে অমত হবে, সায়েন্সটা ঠিক কী বা সায়েন্টিফিক যে লজিকগুলো আমরা আজকের দিনে পড়ছি, ঠিক আছে, তুমি যদি একটু পেছন দিকে যাও, এরকম অনেক সায়েন্টিস্টের থিওরি আমরা বছরের পর বছর পড়েছি, বাট তারপর যখন নতুন কোনো সায়েন্টিস্ট এসে তার নিজের থিওরিটাকে পেশ করেছে তখন বলা হয়েছে যে না ওই থিওরিটা ভুল, রাইট, তারপর সেই নতুন থিওরি আমরা আবার পড়েছি। তো এমন কিছু জিনিস তো থাকবেই যেটা সায়েন্স কখনো কোনো রকম লজিক বা কোনো রকম যুক্তি দিতেই পারবে না, এটা খুব অবভিয়াস। কারণ এরকম প্রচুর দেখেছি যে ছোটোবেলা থেকে একটা থিওরি পড়ে এলাম, হঠাৎ করে সায়েন্স বলছে প্লুটো বলে কোনো গ্রহ নেই, ওটা বামন গ্রহ, ওটা আমাদের সৌরজগতের অংশই না। তাহলে কি আমাদের ছোটোবেলা থেকে আমরা যে পড়ে এসেছি যে আমাদের সৌরজগতের 9টা গ্রহ রয়েছে, প্রত্যেকটা গ্রহের উপগ্রহ রয়েছে, সেগুলো তাহলে মিথ্যে হয়ে গেল? তো সায়েন্স তো পুরোপুরি ভার্ডিক্ট দেয় কোনো নির্দিষ্ট সায়েন্টিস্টের ওপিনিয়ন অনুযায়ী, ঠিক আছে। তো আমি সেটাই যাচ্ছি না যে কোনো সায়েন্টিফিক রিজন আদৌ বেরিয়েছে কিনা, বাট আমার এটা জানার খুব দরকার ছিল যে এটা আদৌ সত্যিকারে হয় কিনা। সত্যি সত্যি 100% সত্যি। এবার আসছি আমি মেন টপিক, যেটা নিয়ে আমার ভীষণ আগ্রহ, ভীষণ কৌতূহল, অ্যান্ড দ্যাট ইজ মায়ং। কয়েকটা কথা আমি তোমাকে বলবো, আগে তুমি আমাকে বলবে যে জিনিসটা ঠিক না জিনিসটা ভুল। মায়ং আসামের এমন একটা গ্রাম যাকে ভারতবর্ষের ব্ল্যাক ম্যাজিকের রাজধানী বলা হয়, ওকে। এবং বর্তমানে আমরা মায়ং নিয়ে সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচুর জিনিসপত্র দেখেছি যেগুলো কোথাও না কোথাও আমি বলতেই পারি এক অপপ্রচার। দ্বিতীয়ত আমি জানি না কতটা সত্যি, কারণ আমি পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্যের কলকাতা নামক একটা শহরে থেকে আমি এত দূরে থেকে কখনোই বলতে পারি না যে সেখানে কি হচ্ছে না হচ্ছে। দ্যাট ইজ ওয়াই আজকে আমার তোমার সাথে বসা, কারণ তুমি এই জিনিসগুলোকে খুব কাছ থেকে দেখেছো। তো তুমি আমাকে একটা কথা বলো যে মায়ং গ্রাম নিয়ে যেই ধরনের কথাবার্তা বা যেই ধরনের প্রচার হয়ে এসেছে বা যেই ধরনের প্রচার হচ্ছে, সেটা কি আদৌ সত্যিই কি মায়ং ব্ল্যাক ম্যাজিকের রাজধানী? দেখো, যা রটে তা কিছু তো বটে, কিন্তু এখানে রটনাটাই বেশি হয়ে গেছে, ঘটনাটা একটু কম হয়ে গেছে। আই ডোন্ট নো ওয়াই মায়ংকে এত হাইপ দেওয়া হয়েছে ব্ল্যাক ম্যাজিকের জন্য, ওয়ারেজ আমি তো বললাম বিগত 4 বছর ধরে ঘটনা শোনাচ্ছি, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা এসছে রাজস্থান থেকে তো খতরনাক ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, হরিয়ানা, পাঞ্জাব, এমপি, সাউথ ইন্ডিয়া, তামিলনাড়ু, ঠিক আছে, এখান থেকে আমি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা পেয়েছি। মহারাষ্ট্রে তো প্রচণ্ড বাজেভাবে ব্ল্যাক ম্যাজিক হয়, সব জায়গায় হয়। আই ডোন্ট নো ওয়াই আসাম স্পেশালি মায়ংকেই কেন এত হাইপ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে একটা কথা বলি অরিত্র, মেবি এটা একটা রিজন হতে পারে, কারণ মায়ংয়ের হিস্ট্রিটা কিন্তু হিড়ম্বা রাক্ষসী ভীমপুত্র ঘটোৎকচের সঙ্গে জড়িত। আচ্ছা, ঠিক আছে, রাক্ষস মানে কি, যারা ইলিউশন সৃষ্টি করে, মায়া, রাইট, মায়ার থেকে এসছে মায়ং। অ্যান্ড ঘটোৎকচই ছিলেন মায়ংয়ের রাজপুত্র, এবং ঘটোৎকচের বংশধর এখনও ওখানে কিন্তু অ্যাজ এ রাজা হিসাবেই ট্রিটমেন্ট পেয়ে চলেছে, এখনও আছে বংশধর। আচ্ছা, রাজা মায়ংয়ে একটা মিউজিয়াম আছে যেখানে তুমি ঘটোৎকচের সেই বংশধরের ছবি পাবে, সে জীবিত এখনও আছে, এবং ওনাকে অ্যাজ এ রাজা হিসাবে খুব সম্মান দেয় সেখানের লোকেরা।
মানে এটা প্রুফ যে উনি ঘটোৎকচরই। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি মহাভারতের যুগে যাও, এই এখন যে নর্থ ইস্ট স্পেশালি আমাদের মায়ং বা নাগাল্যান্ড, মণিপুর, হিড়ম্বা রাক্ষসীর যে ইয়েটা পাবে না, তুমি ভৌগোলিক বলো, সব কিছু তুমি মিল পাবে কিন্তু। তো ওইখান থেকে যেহেতু ওই রাক্ষস কুল থেকে মায়া অ্যান্ড মায়ং সভ্যতা, তাই হয়তো এত বেশি হাইপ পেয়েছে। আমি আরও একটা থিওরি শুনেছিলাম যে মায়াং নামক যে জায়গাটা, সেখানে নাকি মায়ের কোনো একটা অঙ্গ পড়েছিল। না, ওখানে পড়েনি, ওটা তো আমাদের কামাখ্যায় পড়েছে। আচ্ছা, এটা তো আমার কামাখ্যায় পড়েছে আমাদের, যেটার মধ্যে অম্বুবচী হয় মার, মানে যেখান থেকে আমাদের সৃষ্টি, ওই অঙ্গটা পড়েছে। অ্যান্ড শুধু মানে এটা কিন্তু ভুল, মায়ের শুধু একটা অঙ্গ পড়েনি, দীর্ঘেশ্বরী বলে একটা জায়গা আছে, সেখানে মায়ের উরু পড়েছে। আর আমাদের উগ্রতারা বলে দিঘলি পুকুরিতে আছে, ওটা একদম পুরো হার্ট অফ দ্য সিটি, ওখানে মায়ের আরেকটা অঙ্গ পড়েছে, ওটাও আমি যতদূর জানি বোধহয় চোখ পড়েছে। ওটাও কিন্তু প্রচণ্ড স্ট্রং তান্ত্রিক ক্রিয়ার জন্য, এক কামাখ্যায় করে, আর উগ্রতারাতেও কিন্তু তন্ত্র সাধনা হয়। ওকে, ওখানে কিন্তু ওই উগ্রতারাতে সবাই যেতে ভয়ও পায়। তো মায়ং এরকম কোনো কিছু পড়েনি, কিন্তু মায়ং শুধু তন্ত্র সাধনা হয়। মানে তন্ত্র সাধনা বলতে তুমি কি সেই ডার্ক তন্ত্র সাধনার কথা বলছো? না, ওরা আবার বলে বগা ম্যাজিক। বগা হলো হোয়াইট ম্যাজিক, যেটা বলে কালো, যখন যেটা খারাপ নিয়ে করা হয়। বগা হলো অ্যাকচুয়ালি মায়ংয়ের ব্যাপারটা আমি তোমাকে তাহলে খুলেই বলি, যে তন্ত্র সাধনা হতো জড়িবুটি দ্বারা, প্যাঁচার মাংস দিয়ে বলো, কচ্ছপের মাংস দিয়ে বলো, এসব দিয়ে জড়িবুটি দিয়ে মন্ত্র দিয়ে হিল করা হতো। আমাদের নর্থ ইস্ট তো মানে খুবই একটা আনটাচ এরিয়া, মেডিকেল ফ্যাসিলিটি ওখানে ওরকম ছিল না। তো এরা কি করতো, এইসব তন্ত্রমন্ত্র এবং জড়িবুটি দ্বারা মানুষকে হিল করাতো। যেমন যে কারো জন্ডিস হয়েছে, ওই কচু পাতা, তারপর হলো ওরকম হলুদ ঠলুদ দিয়ে ঝাড়ফুঁক করতো, এটা জড়া ফুকা বলে, অসমীয়াতে জড়া ফুকা বলে, ঠিক আছে। দেন আছে তোমার ধরো কারোর কোনো মানে পেটের অসুখ হলো। আমি তো রিসেন্টলি একটা ডকুমেন্টারি বানিয়েছি, যেখানে মানে আমার লাকটা খুব ভালো ছিল, একটা পেশেন্টের সঙ্গে দেখা হয়ে গেছে, বিহার থেকে এসছেন। তো আমি বলছি যে বেজের খোঁজ নিচ্ছি, আমি বলছি আমাকে দেখাবেন প্রসিডিওরটা। তো বেজ বলেছে না, অন ক্যামেরা করবেন না। তো ওই লোকটার ইন্টারভিউ নিয়েছিলাম, আর আমি দেখেছি জানো অরিত্র, বেজ যে ওনাকে ঝাড়ছিলেন না, পিঠটা মানে ওনাকে দিয়েছিলেন, বেজ এরকম করে পিঠ করেছিলেন, এই নিচের থেকে খালি একটা মাটি নিয়েছি, এরকম করে করছে, আর ও বলছে আমার চলে যাচ্ছে। হ্যাঁ, তারপর আমাকে জিজ্ঞেস করছে লোকটা যে উনকে হাত মে ক্যা থা, আমরা মিট্টি থা और कुछ नहीं था। হ্যাঁ, তো বলছি बहुत जल रहा था, আমরা आपको रिलीफ मिला? বলছে রিলিফ তো মিলা। তো খালি বলছে যে এটা কন্টিনিউয়েশন হলেই আমি বেঁচে যাই আর কি, কিন্তু হ্যাঁ আমি বিগত 5 বছর ধরে এটা ভুক্তভোগী, এখানে এসে কিন্তু আমি রিলিফ পেয়েছি। তো যেটা বললাম যে আর অটে কিছু তো বটে। আর ওনার সঙ্গে বেজের সঙ্গে আমি পার্সোনালি কথা বলেছি, যে আমি বলেছি যে এরকম বলছে আমি তো জানি না, এরকম ইন্টারভিউ নিতে এসেছিল, এরকম করে যে অপপ্রচার করবে, আমি তো এখন না জানো। আমরা এখন না হয় আপনি মুখ কক, আমি যেটা অ্যাকচুয়াল ট্রুথটা সেটা জানাবো। তো বলছে তুমি সাইসা না হয় ভন্টি, মানে আমাকে বলছে বোন তুমি দেখেছো না কি করলাম, উনি কষ্ট পাচ্ছেন, ওনাকে জড়া ফুকা করে আমি হিল করলাম, এছাড়া কিছু করা হয় না। তারপর বললো যে যেমন ওই লাঠি চালান বাটি চালান, চুরি হয়ে গেছে, পুলিশ কোথায় তখন, কে ধরবে? তো লাঠি চালান বাটি চালান। হ্যাঁ, মায়ঙে কিন্তু নরবলিও হতো, কিন্তু এটা অনেক আগে, ঠিক আছে, এই তন্ত্র সাধনার জন্য নরবলি হতো। তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছি কি এখনও হয় কি? বলছে না, এটি এত না হয়, মানে এখন তো হয় না, আগে আমি আজু কাকা মানে ওর দাদুর বাবার মুখে শুনে গেছে। ইনফ্যাক্ট একজন তো অদৃশ্য হতে পারতেন, ওনাকে বলে লুক্কি মন্ত্রটা বলে একদম পুরো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তুমি দেখবে মানে ইলিউশন সৃষ্টি করে দেবে বা যাই হোক, ও অদৃশ্য হয়ে যাবে, তুমি দেখতেই পারবে না ওনাকে, ঠিক আছে। আমি জানি না এটাতে কতটুকু সত্যতা আছে, পিসি সরকারও নাকি মায়ঙে গিয়ে জাদুবিদ্যা শিখেছে, আই ডোন্ট নো। আমিও এটা শুনেছি, পিসি সরকার নাকি নিজেকে হ্যাঁ ডিসঅ্যাপিয়ার, এক্স্যাক্টলি। এই লাস্ট হলো লুক্কি মন্ত্র, জটাধারী শচীন্দ্রনাথ জটাধারী বেজ, উনি ছিলেন লাস্ট, যেটার ফটো আমি পুরো আমার ডকুমেন্টারিতে আমি দেখিয়েছি। তারপর লুক্কি মন্ত্র, উড়ন মন্ত্র, তারপরে বাঘ ধরার মন্ত্র, ওই গামছাতে গিট মেরে বাঘটাকে ওখানেই মানে মায়ঙের মন্ত্র বলছে, গিট্ঠু মারবে, গুয়াহাটি বাঘ প্যারালাইজ হয়ে ওখানে বসে থাকবে, তো এরকম মন্ত্র হয়, ঠিক আছে। তাই হ্যাঁ, তারপর হলো আরও অনেক কিছু ইলিউশনের সৃষ্টি করার জন্য মানে অনেক রকমের ওরা ক্রিয়া করে, তো এরকম অনেক কিছুই আছে আর কি। তো মায়াং নিয়ে যখন কথা বলছি তখন আমি আরও একটা জিনিস জানি, যে মায়াংয়ের স্পেসিফিক একটা জায়গা রয়েছে যার নাম বুড়া মায়াং, রাইট? আচ্ছা, বুড়া মায়াং আর গুপ্ত মায়াং কি এক?
না, বুড়া মায়াঙের একদম লাগোয়া অ্যাকচুয়ালি গুপ্তমায়ং কেন বলি, গুপ্তমায়ঙে যারা থাকেন ওরা অ্যাকচুয়ালি তন্ত্রমন্ত্র করেন এবং ওরা গুপ্ত মতে করেন, দ্যাটস ওয়াই গুপ্তমায়ং। কারণ ওইখানে না তুমি যেতে পারবো না, গুপ্ততন্ত্র চর্চা, ঠিক আছে। অ্যান্ড তুমি যেতে পারবো না, আর ওরাও চায় না যে বাইরের মানুষ কেউ আসুক, স্ট্রিক্টলি প্রোহিবিটেড। তো ওটা বুড়া মায়ঙের পাশেই আছে। আর মায়ং কিন্তু অ্যাকচুয়ালি 3টা মায়ং, রজা মায়ং, মধ্য মায়ং এবং বুড়া মায়ং। অ্যান্ড আমি কিন্তু বুড়া মায়ঙে যাইনি, অত সাহস বাবা আমার নেই। আর তোমার হচ্ছে গুপ্ত মায়ঙে তুমি বলছো যে সবার যাওয়ার প্রবেশাধিকার নেই? না না না, কারণ দেখো গুপ্ত মানে কি, লোকচক্ষুর আড়ালে। আজ তন্ত্রমন্ত্র কি সবার মানে লোকচক্ষুর আড়ালেতে হবে? ওটা কি পর্ষা সাজিয়ে হয় তন্ত্রমন্ত্র, যে আসো ভাই আমি করছি জাদুটোনা, আসো দেখে যাও, হবে কি? ইটস নট পসিবল। অনেকেই বলে না আজকাল কেউ হয় না এসব, মানে আমি যেটা নিজে দেখেছি, আমার ডকুমেন্টারিটা দেখে নেবেন, বুঝে যাবেন হয় কি না। আর এটাই বলি লোকচক্ষের আড়ালে হয়, কেউ ডেকে ডেকে বলবে না আসুন আমি জাদুটোনা করছি, আসুন দেখেছি। মানে তুমি বলতে চাইছো যে যেই ধরনের কথাবার্তা আমরা মায়ং নিয়ে শুনে আসি সেগুলোর 80%ই মিথ্যে? হ্যাঁ, কারণ এত হাইপ তোলার কিছু না। আরেকটা কথা অরিত্র, তুমি তো অনেক ঘটনা শুনিয়েছো, ব্ল্যাক ম্যাজিকের ঘটনাও শুনিয়েছো। আমাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেবে, ব্ল্যাক ম্যাজিক জেনারেলি কারা করে? নিজের কাছের লোকেরা। মায়াঙে কি আছে, তোমাকে কেউ চেনে? আমাকে কেউ চেনে? কেন করবে? অ্যাকচুয়ালি এটা খুব সুন্দর ট্যুরিস্ট স্পট। পবিতরা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আছে, গন্ডার আছে, এক খর্বযুক্ত ফেমাস গন্ডার আছে। আর যদি নেচার ওয়াইজ বলো, তুমি সুইজারল্যান্ড ভুলে যাবে, তুমি ফরেন যাওয়া ভুলে যাবে, একবার আমাদের নর্থ ইস্ট ঘুরে আসো। নর্থ ইস্ট মানে সত্যি কথা বলতে গেলে আমি তোমার সাথে একটা কথা শেয়ার করছি, যে আমি ছোটোবেলা থেকে না খুব কম জায়গায় ঘুরতে গেছি, ঠিক আছে। মানে আমি একটু রেস্ট্রিকশানেই বড় হয়েছিলাম, যখন আমি ছোটো থেকে বড় হয়েছি আমি একটু রেস্ট্রিকশানে বড় হয়েছি। তো বাবা মা অনেক কিছুই স্যাক্রিফাইস করেছে, ঠিক আছে। মানে আমার বাড়িতে ধরো ক্লাস 10 বা মাধ্যমিক অবধি টেলিভিশনটাও ছিল না, ঠিক আছে। তো রিসেন্টলি মার্চ মাসে আমি প্রথমবার পাহাড় যাই, ওকে, মার্চে। অ্যান্ড দেন তারপর আমি আবার জুনে আবার পাহাড়ে যাই। একটা গেছিলাম নিজের ওই আফটার এঙ্গেজমেন্ট, আমি আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে গেছিলাম, আর একটা আমি গেছিলাম ইউটিউবেরই একটা প্রমোশনাল পারপাসে। তো এই প্রথম আমি ফিল করি যে নেচারকে এতটা কাছ থেকে দেখার মজাটা কী, ঠিক আছে। তুমি বলছো না যে তুমি সুইজারল্যান্ড ভুলে যাবে, আমি স্পেন, ইটালি এসব ভুলে যাবো, হোয়াট এভার ইট ইজ, আমি জানি না, বাট আমার কাছে পাহাড় এতটা কাছের হয়ে যাবে এটা কিন্তু আমি 2025 আসার আগে কখনো ভাবতেই পারিনি। শিলংকে তো বলা হয় স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। আর আমার ঘর যেখানে না, আমি চোখ খুলে খালি পাহাড় দেখতাম, ওই জায়গায় এখানে কংক্রিটের এখানে চলে এসেছি, খুব মিস করি আমার আসামকে। তো এখন আমি তোমাকে যেই কথাটা জিজ্ঞেস করতে চলেছি, আমি জানি না তুমি হয়তো এই কথাটা শুনে হেসে ফেলবে, বাট আমি এই ধরনের ক্লেম শুনেছি আসামের মায়ং নিয়ে, ঠিক আছে, যে ওখানে নাকি শেপ শিফটিং করানো হয়। মানে কেউ যদি মানুষ রূপে যায় সেখানে, বা সে মানুষ, সে গেছে সেখানে, বাট সেখানে নাকি তন্ত্রমন্ত্র করে সেই মানুষটাকে কখনো ছাগলে পরিণত করে দেওয়া হয়, কখনো ভেড়ায় পরিণত করে দেওয়া হয়, বা কুকুরে পরিণত করে তাদেরকে বন্দি করে রেখে দেওয়া হয়। এই কারণে অনেকে এই প্রশ্নটাও করেছিল, আমার ইনবক্সেই জানতে চেয়েছিল যে দাদা তাহলে কি মায়াঙে গেলে আমি ফিরে আসতে পারবো, ঠিক আছে। তো এইটা নিয়ে তুমি আমাকে কি বলবে? কারণ দেখো তুমি আসামেরই মানুষ, তুমি বহুবার ওই অঞ্চলে গেছো, এরকম কি কখনো কিছু চোখে পড়েছে বা কখনো কিছু ফিল করেছো যে এরকম সত্যিই হয়, বা যেই অঞ্চলে ঘটছে তার লাগোয়া মানুষজন তো এই সমস্ত নিয়ে কথা বলবেই, তো তোমার কি মনে হয় যে ওখানে কি হয়? আমি ভাবছিলাম তুমি এতক্ষণ এই কোয়েশ্চেনটা করনি কেন। ও আচ্ছা, না এটা আমি বলতে পারো যে আমি বললাম ডকুমেন্টারি একটা বানিয়ে নিয়ে এসেছি, এবং বানানোর পর এই আমি তোমার কাছে পুরো আছি, আমার কিচ্ছু হয়নি। এবং আফটার দ্যাট অনেকে আমাকে ফোন করে, অ্যান্ড তুমি যে কোয়েশ্চেনটা করেছো ওটাই আর কি বলেছে, বাট এটা একদমই সত্যি নয়, ঠিক আছে, একদমই সত্যি নয়। কারণ একদম আগে কি হতো না হতো, কিসের জন্য করা হতো, কোনো তন্ত্র সাধনা সিদ্ধি লাভের জন্য করা হতো কিনা সেটা আমি বলতে পারি না, বাট ইন্টেনশনালি কাউকে এরকম কোনো কিছু বানানো হয় না। সো এটা প্রচণ্ড সেফ। অ্যান্ড আমি গেছি 4-5 বার গেছি, গিয়ে আমি কিন্তু পুরোপুরি আছি, তোমার সঙ্গে আজকে পডকাস্টটা করছি। হ্যাঁ, তাহলে আসামে তো সাধারণ মানুষ তাহলে থাকতেই পারতো না যদি তাই হতো। এইগুলো খুব হাস্যকর লাগে, মানে একটা জায়গার সম্পর্কে অপপ্রচার একটা লিমিট অবধি নেওয়া যায়, ঠিক আছে। মানে তাকে হ্যাঁ তন্ত্রমন্ত্রের জন্য তাকে আইডেন্টিফাই করা হচ্ছে, কারণ আজকাল বহু তান্ত্রিককে দেখেছি যে বলতে আমি মায়াং সিদ্ধ, আমি কামাখ্যা সিদ্ধ, আমি মায়াং সিদ্ধ, ঠিক আছে, বলে তাদের ব্যবসা বিশাল রমরমিয়ে চলছে। বাট আমি বহু তান্ত্রিককে এরকম দেখেছি, তো তারা অনেক কিছুই দাবি করে থাকেন, বাট কোথাও না কোথাও জিনিসগুলো জাস্টিফাইড মনে হয় না।
এবার আমি তোমাকে যে জিনিসটা জানতে চাইছি, এটার সাথে আমাদের স্বাধীনতা যুদ্ধের কিছু একটা কানেকশন রয়েছে। একদম আছে। ওকে, সেটা হচ্ছে ধুমলি কুমলি বান। এটা কি? এটা আসাম থেকেই এই মন্ত্র বা এই তন্ত্রটা উঠে এসেছে, তো এটার ব্যাপারে তুমি যদি একটু কিছু বলো। আচ্ছা, ধুমুলি কুমুলি বান আর জড়া বান, দুটো বান আছে। তো অ্যাকচুয়ালি কি হয়, আমাদের মুঘল পিরিয়ডের সময় মুঘলরা তো বুঝতেই পারছো পুরো হিন্দুস্তান ভারতবর্ষটাকে দখল করেছিল, কিন্তু ওরা কিন্তু আসামকে পারেনি। ঠিক তেমনই ব্রিটিশার্সরাও এসেছিলেন, আসামকে পারেনি। তো যা মানে ওই ডকুমেন্টারিতে আমি যে আমার সঙ্গে মানে কথা বলছিলাম, ওই ভদ্রলোকের সঙ্গে জিজ্ঞেস করলাম যে এটা কি সত্যি, তো উনি বললেন যে মায়ঙের লাগোয়া পানি খেইতি বলে পার্টিকুলার একটা জায়গা আছে, সেখানে মায়ঙের বেজ, যাকে ওঝা, বাংলাতে ওঝা বলি, অ্যাসামিজে বেজ বলে, বেজরা একত্রিত হয়ে এই ধুমুলি কুমুলি এবং জরা বানের প্রয়োগ করেছিল, একটা ইলিউশনের সৃষ্টি করেছিল, যেখানে পুরো অদৃশ্য করে দিয়েছিল, সিনটাকেই পুরো অদৃশ্য ওদের সামনে। তো চোখের সামনে যদি শত্রুপক্ষ না দেখে, কোনো কিছু না দেখতে পারে, যুদ্ধটা করবে কার সাথে, এরকমভাবে ওরা পরাজয় হয়ে কিন্তু ফিরে গেছিল। তো আমাকে ওরা ডিফেক্ট করতে পারে, মানে আসাম যে রাজ্যটা সেটাকেই অদৃশ্য করে দিয়েছিল, পুরো জায়গাটা। মানে ও যেখানে দেখছি কিছুই দেখতে পাচ্ছে না, কোনো মানুষকে দেখতে পাচ্ছে না, কিচ্ছু দেখতে পাচ্ছে না। সেই যে মানে আমাদের যে সৈন্য ওদেরকে ইনভিজিবল করে দিয়েছিল, তো ওরা যেহেতু ইনভিজিবল হয়ে যদি শত্রুপক্ষকে দমন করতে পারে, ওটা তো ইজি হবে ওদের জন্য না। এটার মধ্যে নাকি মায়ঙের বেজদের খুব বড় একটা হাত ছিল। তো যিনি বলছিলেন, ওনার নাম হলো করুণানাথ। ওনার আজু কাকা মানে দাদুর বাবা এই ঘটনাগুলি বলে গেছিলেন। আচ্ছা, তো বলছে আমি তো শোয়া নাই, মানে আমি তো দেখিনি, মোর আজু কাকা ইবুর আমার খোনায় গেছিলেন, এগুলি আমাদেরকে বলে গেছিল। তোমার এই ডকুমেন্টারিটা কি পুরোপুরি অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজে? না, উনি তো অসমিয়াতে বলেছেন, আমি বাংলাতে পুরোপুরি কনভার্ট করেছি, উনার বোঝানোটা আমি আবার বাংলাতে সুন্দর করে বুঝেছি, প্লাস সাবটাইটেল ইংলিশ আমার মেয়ে দিয়ে দিয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়। কারণ আসামের মেয়ে তো অরিত্র, সত্যি কথা বলতে খুব খারাপ লাগে, স্বাভাবিক, খুব খারাপ লাগে যখন এসব শুনি না। কারণ আমরা ছোটোর থেকে বড় হয়েছি, বিশ্বাস করো, আমি আসামে থাকি, বাঙালি, আমি বহুত ভালো আছি আসামে, আমরা সবাই খুব ভালো আছি, আমাদের কোনো প্রবলেম নেই, আসামিজ আমরা সব ভালো, মানে ইকুয়ালি আমরা আমাদের সব, মানে তুমি সরকারি চাকরির ক্ষেত্রে বলো, সব কিছুতে আমরা ইকুয়াল, আমরা খুব ভালো আছি, মিলেমিশে আছি আমাদের। আর তখন যখন শুনি না যে জন্মস্থানের ব্যাপারে এইসব অপপ্রচার হচ্ছে, কোথাও না কোথাও ভাই কষ্ট হয়। স্বাভাবিক, মানে আজকে যদি আমার জন্মস্থান নিয়ে কেউ এই ধরনের কুরুচিকর অপপ্রচার চালিয়ে যায়, তখন আমারও গায়ে লাগবে, তখন আমিও সেই জায়গা থেকে আমার জন্মস্থান বা জন্মভূমিকে ডিফেন্ড করব। একদম। তো ওটার জন্যই আমার কিন্তু ডকুমেন্টারিটা বানানো। ইনফ্যাক্ট আমি ওখানে বলেছি যে অনেকে অনেক কথা শুনেছেন, এটা শুনুন, হয়তো অনেক মিসকনসেপশন দূর হবে। আমি জানি না কতটুকু সফল হতে পেরেছি, বাট আমি চেষ্টা করি। আমি অবশ্যই দেখবো একবার তোমার ডকুমেন্টারিটা, অবশ্যই নিজের সময় বার করে নিয়ে একদম ঠান্ডা মাথায় বসে পুরোটা দেখবো, কারণ সত্যি কথা বলতে এই ধরনের মিসকনসেপশনগুলো দূর হওয়া ভীষণভাবে দরকার। আর তুমি বিশ্বাস করো, আজকে তোমার সাথে আমার যে পডকাস্টে বসার যে মেন ইন্টেনশন, আমার কিন্তু ঘটনা শোনা কখনোই মেন ইন্টেনশন ছিল না, এটা আমি তোমাকে প্রথমেই বলেছি। আমার কিন্তু আসাম সম্পর্কে জানার যে ইচ্ছেটা, এটা প্রবলভাবে ছিল, সেই কারণেই আজকে আমি তোমার সাথে বসেছি। ইন ফিউচারে আবারও বসতে চাই, আরও নতুন নতুন ঘটনা বা আরও এরকম অনেক থিওরি বা আরও জানতে চাই, আসাম, গুয়াহাটি, কামাখ্যার মন্দির, সব কিছু নিয়ে অনেক কিছু জানতে চাই। তো সেগুলো নিয়ে আমরা আবার কথা বলবো। তো দিদি, তুমি আমাকে একটা কথা বলো যে গল্পওয়ালাতে প্রথমবার এসে তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে গো। আর আমি তো তোমার চ্যানেল ফলো করি, আমি তোমাকে বললাম ওই আমার নিউজ ফিড এসেছিলো, তারপর থেকে মানে তারপর তো তোমার মানে 100K কমপ্লিট হলো, তো এর আগের থেকে দেখি। অ্যান্ড আমি কখন শুনি জানো তো, আমি রান্নাঘরে যাই, আমার একটা ব্লুটুথ আছে, কানেক্ট করি, সব ডাউনলোড করে নিই, ঠিক আছে, ডাউনলোড করে কানে লাগিয়ে আমি শুনতে থাকি। তো আমার খুব ভালো লেগেছে। আর মানে আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি। আমি একটু ভয় নিয়ে এসেছি যে আমি পারবো কি না, বিকজ আমি স্টোরি টেলিং করি না, আমি একাই বলি, বা লাইভে যখন স্টোরি টেলিং করি, শ্রোতা বন্ধুরা একটু কমেন্ট করে পড়ি, ওনাদের সঙ্গে কথা বলি। বাট তোমার সঙ্গে পডকাস্ট কতটুকু আমি পারবো না পারবো, আমার কিন্তু মনে মনে ভয় হচ্ছিল, বাট যাই হোক, ওভারকাম তো করে নিলাম। আমার ভীষণ ভালো লাগলো কিন্তু তোমার সাথে বসে, যেমন ঘটনা শুনলাম, তোমার ঘটনা বলার ধরনটা কিন্তু অনেকটা আলাদা, মানে আমরা যেরকমভাবে বলি আর তোমার ঘটনা বলার ধরনটা কিন্তু অনেকটা আলাদা। খুব মানে তুমি যার ঘটনা বলছিলে, তুমি না মানে তার সাথে অনেক বেশি কানেক্টেড হয়ে গেছো, এটা আমি কোথাও না কোথাও ফিল করছিলাম। এটা হয় যেন অরিত্র, অনেক সময় অনেক রকমের, মানে একটা মেয়ে না পুরো
কেঁদে কেঁদে আর কি একটা ঘটনা পাঠিয়েছে। ইনফ্যাক্ট ও ঘটনাটা শোনার পর আমি পুরো স্পিচলেস। ইনফ্যাক্ট আমি যখন লাইভে মানে কিছু কিছু ঘটনা আমি লাইভের জন্য রাখি, কিছু কিছু এপিসোড ওয়াইজ দিই। হ্যাঁ, যেমন আজকে ও চলে আসবে আর কি, ওটাও আকাশিক রেকর্ড নিয়ে আছে। আমি না লিটারেলি আমার চোখ দিয়ে পুরো জল আসবে, মানে আমি না সত্যি আমি কেন জানি রিলেট করে ফেলি, আমি জানি না। হ্যাঁ, আমি শুনতে শুনতে এটা ফিল করছিলাম যে তুমি যে অনামিকার কথা বলছিলে, কোথাও না কোথাও তুমি ডিপ ডাউন ভীষণভাবে কানেক্টেড সে অনামিকার সাথে। তো সেই কারণে আমি খুব অবজার্ভ করছিলাম যে তুমি যখন বলছিলে, আর শুনতেও ভীষণ ভালো লাগছিল। অবশ্যই এই ঘটনাগুলো ভালো লাগার মতন নয়, বাট আমি শ্রোতা হিসেবে শুনছিলাম। অ্যান্ড আশা করি যে তুমি লাস্ট যেটা বলেছিলে আমায় যে অনামিকা এরকম একটা জায়গায় যাবে, এবার অবভিয়াসলি সেটা আমরা কেউই ডিসক্লোজ করতে চাই না, কারণ সেক্ষেত্রে হয়তো মেয়েটার কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো আশা করি এবার হয়তো সে ঠিক হয়ে গেলেও যেতে পারে, কারণ সেখান থেকে আজ অব্দি কেউ খালি হাতে ফেরেনি। না, তো থ্যাংক ইউ সো মাচ দিদি, ভীষণ ভালো লাগলো, সত্যি ভীষণ ভালো লাগলো। আমি এক্সপেক্ট করব আবার যখন তুমি কলকাতায় আসবে বা কলকাতায় যখন তুমি আবার থাকবে, আবার আমি তোমাকে ডাকবো, আবার নতুন কোনো ঘটনা তোমার কাছ থেকে শুনবো। আজকের মতন আড্ডাটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। গল্পওয়ালা, the real paranormal experience. তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা ভয়ানক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।